আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক 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 ভালো আছি। তো যারা যারা লাইভে জয়েন করছি আশা করি সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাব। সো ইতিমধ্যেই তোমরা জানো যে তোমরা যারা এসএসসি 24 তাদের কিন্তু বোর্ড পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে। সো তোমাদের কিন্তু এখন একটা নতুন পরিচয় চলে আসছে, সেটা হচ্ছে এইচএসসি 26। এতদিন তোমরা ছিলা এসএসসি 24, এখন কিন্তু তোমরা এইচএসসি 26। সো এই পরিচয়টা কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। আমি যখন তোমাদের সম্বোধন করব তখন কিন্তু আমি দুইটা পরিচয়ে তোমাদেরকে সম্বোধন করতে পারি, ঠিক আছে? সো যেহেতু তোমাদের রেজাল্ট বের হয়েছে, ফার্স্ট অফ অল সবাইকে কংগ্রেচুলেশন। যারা অনেকেই আছো যে মনের মতো রেজাল্ট পাইছো, আবার কেউ কেউ হয়তো আছো যে ভাইয়া এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্টটা হয় নাই। এতে আসলে মন খারাপ করার কোনো কিছু নাই, কারণ দেখো যে কোনো পরীক্ষাতেই আসলে ভালো খারাপ বা জয় পরাজয় থাকবেই, তাই না? জীবনটাই তো আসলে পরীক্ষা। জীবন নামক পরীক্ষার কাছে এই এসএসসি এইচএসসি এগুলো আসলে খুবই ক্ষুদ্র পরীক্ষা। সো এগুলা নিয়ে মাথা ঘামানোর আমার কাছে মনে হয় না আপাতত প্রয়োজন আছে। জাস্ট তোমার তোমার কাছে যতটুকু মনে হয় যে তোমার যদি এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্টটা না আসে, সো এটা তোমার জন্য একটা সিগন্যাল যে সামনে তোমাকে আরও বেশি এফোর্ট দিতে হবে এবং আরও বেশি কষ্ট করতে হবে তোমার কাঙ্ক্ষিত সাফল্যটা পাওয়ার জন্য। সো তোমাদের সাথে আজকে আমাদের বোর্ড পরীক্ষার রেজাল্ট পরবর্তী দিক নির্দেশনা নিয়ে এই লাইভটাতে আমি থাকবো। আমার নাম আসির আঞ্জুম খান, আমি পড়াশোনা করছি বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে এবং উদ্ভাসে তোমাদের সাথে আছি ফিজিক্স ইনস্ট্রাক্টর হিসেবে। আর আমাদের সাথে আজকে ইতিমধ্যেই জয়েন হয়ে গিয়েছেন আমাদের সব্যসাচী চক্রবর্তী শ্রেষ্ঠ ভাইয়া। তো ভাইয়াকে একটু রিকোয়েস্ট করব, ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসিফ। আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি তোমাকে। কি অবস্থা, কেমন থ্যাংক আছো? ইউ ভাইয়া। ভাইয়া আপনি যদি ওদের উদ্দেশ্যে একটু বলতেন ভাইয়া। আচ্ছা। সো রেজাল্ট বের হয়ে গেছে। আহ, খুব বেশি সময় আসলে পার হয় নাই। সো অ্যাকচুয়ালি আমার যতদূর ধারণা সবাই এখনো রেজাল্ট নিয়ে যে প্রথম একটা উন্মাদনা থাকে সেই উন্মাদনার মধ্যেই আছো। যারা যারা নিজের কাঙ্ক্ষিত রেজাল্ট পাইছো তাদেরকে যেরকম অভিনন্দন জানাচ্ছি, একই সাথে যারা হয়তো একটু একটু নিজের মন মতো রেজাল্ট হয় নাই বা মনে হয় একটু 19 বা একটু 20 হয়ে গেছে, তাদের জন্য অ্যাকচুয়ালি অভিনন্দন। কারণ যেরকম আসির অ্যাকচুয়ালি তোমাদের কাছে একটু আগে মেনশন করলো যে জীবনে আসলে এত কিছু পার হইতে হয়, একটা সার্টেন টাইমে যাওয়ার পরে বুঝবা যে খুব বেশি যে আসলে এই ব্যাপারগুলো ম্যাটার করে তা না। আমি বলতেছি না যে বাদ দিয়ে দিবা বা ম্যাটার একেবারেই করে না, বাট ভাইয়া যেরকম বললো যে আলটিমেটলি জীবনের বড় লক্ষ্যের সামনে এই ছোটখাটো 19-20 গুলো আসলে খুব বেশি ম্যাটার করে না। ছোটবেলা থেকেই তোমরা দেখে আসছো, বলতো যে প্রথমে আহ এই টার্মের পরীক্ষাটা দিয়ে দাও তাইলেই মানে শেষ। তারপরে দেখতা যে সবাই বলতেছে যে আচ্ছা এবার তো টার্ম শেষ হয়েছে, তাইলে বার্ষিক পরীক্ষাটার জন্য একটু ভালো করে প্রিপারেশন নাও, ওইটা আসল। তারপর দেখছো এসএসসি এর কথা বলছে, 2 দিন পরে দেখবে এইচএসসি এর কথা বলতেছে, তারপর বলবে এডমিশন পরীক্ষা আসল। এডমিশন পরীক্ষায় ভর্তি হয়ে গেলে বলবে আরে পাশ করে গেছো ভার্সিটি থেকে, তোমার এখন তো চাকরির জন্য ট্রাই করতে হবে, ওইটা হইলো আসল পরীক্ষা। চাকরির জন্য ট্রাই করা শুরু করবা, দেখবা জীবন শুরু হবে, সংসার শুরু হবে, সেগুলো নিয়ে বলবে ওইটা না আসল পরীক্ষা। সো আলটিমেটলি জীবনের আসল পরীক্ষা আসলে জীবন নিজেই। ঠিক আছে? সো ভাইয়া যেরকম বললো যে যারা যারা অলরেডি ভালো রেজাল্ট করছো, নিজের মন মতো রেজাল্ট পাইছো, তারা যেরকম খুশি থাকবা, যারা যারা একটু একটু মনে করো 19-20 হয়ে গেছে রেজাল্টে, তারাও খুশি থাকবা। কারণ আলটিমেটলি মন ভালো থাকলে, মনে যদি তুমি স্যাটিসফ্যাকশন রাখতে পারো, তাইলেই তুমি কিন্তু সামনে আরো ভালো করে আগায় যেতে পারবে। এই আর কি। তো যাই হোক আসিফ, তো আমাদের আজকের এই যে আলোচনাটা আছে, এই আলোচনায় আমরা আহ মোটামুটি তোমাদেরকে গাইড করার চেষ্টা করবো আর কি, থ্রু আউট দ্য হোল পাথ। তোমার আসলে সামনের সময়টা কিরকম হইতে যাইতেছে এই পুরো সময় জুড়ে আসির ভাইয়া থাকবে, আমি থাকবো, আমরা দুইজন মিলে চেষ্টা করবো তোমাদেরকে মোটামুটি একটা সুন্দর গাইডলাইন দেওয়ার যে আসলে তোমার এখন কি করা উচিত বা সামনে তুমি আসলে কি এক্সপেক্ট করতে পারো। কারণ এখন মনের মধ্যে অনেক কোশ্চেন থাকবে যে হ্যাঁ ভাইয়া এরকম হইতেছে ওইরকম হইতেছে, আমাদের কি আসলে এটা করা উচিত না ওইটা করা উচিত, এদিকে যাবো না ওইদিকে যাবো। তো এই টাইপের অনেক কনফিউশন থাকে, কোশ্চেন থাকে মনের মধ্যে, এইগুলা সব কয়টাই তোমাদের আনসার করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তুমি কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তো থ্যাংক ইউ শ্রেষ্ঠ ভাইয়াকে। আসলে ভাইয়ের কাছ থেকে মূল্যবান কথাবার্তাগুলো শুনতে পেরে আমাদেরও ভালো লাগলো। তো আজকে যেহেতু যেহেতু ওদের রিসেন্টলি খুব রেজাল্ট বেরিয়ে গেছে, তো এখন কিন্তু তোমাদের মধ্যে একটা জল্পনা কল্পনা তৈরি হচ্ছে যে আসলে কি করা যায়, এখন আসলে তোমাদের নেক্সট স্টেপগুলো আসলে কি হবে, তাই না? তো সামনে কিন্তু সবাই দেখবা যে কলেজে ভর্তি হওয়ার জন্য দৌড়ঝাঁপ করতেছে।
ম্যাক্সিমাম কলেজগুলোতেই হচ্ছে এসএমএস এর মাধ্যমে তোমাদের ভর্তি নেওয়া হয় নাম্বারের ভিত্তিতে, এসএসসি পরীক্ষা নাম্বারের ভিত্তিতে। বাট ওই যে নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফে কিন্তু তোমার নাম্বারের ভিত্তিতে নেওয়া হয় না, তোমাকে একটা আলাদা করে অ্যাডমিশন টেস্ট দিতে হয়, একটু স্পেশাল ব্যাপার স্যাপার আছে আর কি ওখানে। তো অনেকেই দেখা যায় কি যে আমাদের নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফে ভর্তি পরীক্ষার জন্য অনেকেই চেষ্টা করে বা ভর্তির জন্য চেষ্টা করে। সো এই সময়টুকু আমরা বিগত বছরের এক্সপিরিয়েন্স থেকে যদি দেখি যে রেজাল্ট বের হওয়ার 20 দিনের মধ্যেই মোটামুটি এই ভর্তি পরীক্ষাগুলো হয়ে যায়। সো আসলে তোমাদের হাতে কিন্তু খুব একটা সময় বাকি নাই। তো আসলে কেন মানুষজন এই নটরডেম, হলি ক্রস বা সেন্ট জোসেফের জন্য এত দৌড়ঝাঁপ করে, তাই না? তো এইটা একটু জানা দরকার বা বোঝা দরকার। তো আমি যদি ভুল না করি, শ্রেষ্ঠ ভাইয়া নটরডেম কলেজে ছিলেন। ভাইয়াকে আমাদের একটু বলবেন যে নটরডেম কলেজে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, মানে কি এক্স ফ্যাক্টর কাজ করে যেটার জন্য আমাদের স্টুডেন্টরা এত উদগ্রীব থাকে এসএসসির পর এই কলেজগুলোতে ভর্তির জন্য, অথবা আপনার সময় সেই 2015 সালে এসএসসির পর জাস্ট রেজাল্টের পরবর্তী সময় থেকে কলেজে ভর্তি হওয়া পর্যন্ত ভাই আপনার এক্সপিরিয়েন্সগুলো কেমন ছিল ভাইয়া, যদি একটু শেয়ার করতেন আমাদের স্টুডেন্টদের সাথে। অবশ্যই। আমি পার্সোনালি এই কোশ্চেনটা আনসার করতে খুবই পছন্দ করি, কারণ টু বি অনেস্ট, যারা আমার ক্লাস করছে কিংবা ধরো আমার যারা খুব ক্লোজ মানুষজন, তারা সবাই জানে যে আমি মোটামুটি বাংলাদেশের তথাকথিত আর কি আহ খুব ভালো ভালো দুইটা জায়গায় পড়াশোনা করে আসছি, নটরডেম কলেজ এবং বুয়েট। যার মধ্যে আমি জানি না অনেকেরই আসলে উন্মাদনা বেশি থাকে হয়তো বুয়েট নিয়ে, কিন্তু কোনো এক কারণে আমি আমার লাইফের যে অংশটা নিয়ে সব থেকে বেশি গর্ব বোধ করি, বা মনে হয় যে 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 অংশটা আমার কাছে মনে হয় আমার লাইফের বিশাল বড় একটা টার্নিং পয়েন্ট, বা আছে না মানুষজন অনেক পার্ট নেয় কিছু নিয়ে, সেটা প্রবাবলি হলো নটরডেম কলেজে ভর্তি হওয়া বা নটরডেম কলেজে আমি একটা সময় কাটায় আসছি সেটা। এবং যেরকম মেনশন করলাম আরকি যে আ নটরডেম কলেজ আমাকে যদি আমার লাইফের একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট বাইর করতে বলা হয় যে আমার জীবনটা কোন জায়গায় গিয়ে গতিপথ চেঞ্জ করছে, বা কখন মনে হয় আমার জীবনের স্লোপটা সবথেকে হাই ছিল, এটা প্রবাবলি নটরডেম কলেজের ওই ২ টা বছর। আমি আরেকটু এক্সপ্লেইন করব অ্যাকচুয়ালি এই ব্যাপারটা নিয়ে যে কোন জায়গায় আসলে আলাদা হইছিল। যখন আমি স্কুলে ছিলাম, আ কাইন্ড অফ আমি আমি বলব না আমি খুব খারাপ ছাত্র ছিলাম বা এই ছিলাম। বাট হয় না? অনেক মফস্বলে ছোট একটা জায়গার মধ্যে ছোট একটা স্কুলে পড়াশোনা করতাম। সো সেখানে ভালো পড়াশোনা করার চেষ্টা করতাম। কিন্তু ওই যে আসির বলল না, একটা এক্স ফ্যাক্টর থাকে। পড়াশোনার মধ্যে বুঝে পড়াশোনা করা, না বুঝে পড়াশোনা করা, এই জিনিসগুলার পার্থক্য বুঝতে পারা। আমি অ্যাকচুয়ালি কি পড়তেছি, কেন পড়তেছি, এই জিনিসগুলো আল্টিমেটলি কোন জায়গায় কাজে লাগবে, এই ব্যাপারগুলা যখন আমার মধ্যে এসে হিট করতে পারে, তখন পড়াশোনা আরো বেটার হয়। হ্যাঁ, আমি সেম 9-10 এ ফিজিক্স পড়ছি। এই সেম ফিজিক্স বা সেম ম্যাথ গুলা দেখা গেছে আমি পরে আমার স্টুডেন্টদেরকে করাইছি, কিংবা মানে লেটস সে কলেজে উঠে আমি নিজেও করছি। বাট যখন 9-10 এ করছি বা করছি, আমার কাছে মনে হইতো কি একটা প্রসেস মুখস্থ করে আসছি। লাইক তোমরা হয়তো অনেকেই আ ইন্ডাকশন মেথড করছো, বা আংশিক ভগ্নাংশ এই টাইপের জিনিসপত্র পড়ছো। বীজগণিতে কিছু জিনিসপত্র দেখছো, ভাগশেষ উপপাদ্য পড়ছো। ফিজিক্সের দিকে যদি আসো, চাপ পড়ছো। তোমরা হয়তো পদার্থের যে তোমার বুয়েন্সি আছে, এই টাইপের জিনিসপত্র পড়ছো, বা জৈব যৌগের অনেক টপিক পড়ছো কেমিস্ট্রিতে। কিন্তু আল্টিমেটলি 9-10 এ যখন আমি পড়ছিলাম এই জিনিসপত্রগুলো, আমার কাছে পুরা ব্যাপার ছিল যে হ্যাঁ, এটা বইয়ের মধ্যে আছে, এটা পড়তে হবে। পড়ছি, এসএসসি পরীক্ষায় গেছি, যাওয়ার পরে পরীক্ষা দিছি, বাইর হয়ে গেছি। দ্যাটস ইট। আ অনেক সময় দেখা গেছে যে আল্টিমেটলি আসলে আমি কি করতেছি, কেন করতেছি, এই জিনিসগুলার রিয়ালাইজেশন আমার মধ্যে না থাকায়, যেটা হয়তো পরীক্ষা দিয়ে বাইর হইছি, বাইর হওয়ার পরে সায়েন্সের যে সকল বেসিক ব্যাপার আছে সেই জিনিসপত্রগুলা পর্যন্ত মাথা থেকে বের হয়ে যেত। যেটা কিন্তু খুব একটা স্বাভাবিক কিছু না। সো আমি বলব নটরডেম কলেজে আসার পরে এখানকার যে এনভায়রনমেন্ট টা ছিল, এটা আমাকে হেল্প করছে এই জিনিসটা ডেভেলপ করতে, যে আমি যখন কোন একটা ব্যাপার পড়তেছি বা কোন একটা সাবজেক্টে যখন আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছি সেটার, তখন আমি কেন পড়তেছি এই জিনিসটা আমাকে বারবার হইলো গিয়ে হিট করছে। যে আমি যখন আ পড়তেছি বা স্যাররা যখন পড়াইতেছেন, তারা চেষ্টা করতেছেন এসেন্স টা আমার মধ্যে দেওয়ার জন্য। খালি জাস্ট বই পড়ে যাওয়া না, বা ৪ টা অঙ্ক করে ফেলা, ব্যাপারটা তা না। অনেক জায়গাতেই দেখবা প্রচুর অঙ্ক-টঙ্ক করে ফেলে। ইন্টা নিয়ে প্রচুর অঙ্ক নিয়ে কথাবার্তা হয়। সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর যারা আছো আরকি। সো আ খালি অঙ্ক করে ফেললাম, করে ফেললাম, ব্যাপারটা ওই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্লাস আমি আরো একটা ব্যাপার যেটা বলব, যে ধরো নরডেম কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে সেই অনেক কাল আগে থেকেই হয়ে আসতেছে। যখন প্রচুর আন্দোলন হয়ে গেছিল যে এসএমএস এ কেন ভর্তি নেয়া হবে না। সেই সময়েও তারা আদালতে রিট করে আ পুরা জিনিসটার একটা স্টে অর্ডার নিয়ে এসে আমাদের সময় আমার মনে আছে যে ভর্তি পরীক্ষা নিয়েছিল। সো এটা ন্যায় যেটা হয়, একটা
বিশাল রিফাইনমেন্ট প্রসেস চলে। আমরা পুরো প্রসেসটা নিয়ে কথাবার্তা বলবো, যার মধ্যে ভাইবা টাইবা থাকে, যারা খালি তুমি প্রচুর একাডেমিক জিনিসপত্র পারো, এটাই কিন্তু তোমাকে নটরডেম কলেজে মানে ঢুকে যেতে হেল্প করবে না অ্যাকচুয়ালি। ঠিক আছে? সো ফলে যেটা হয় যে এই বিশাল বড় একটা রিফাইনমেন্ট প্রসেসের মাধ্যমে যখন মানে স্টুডেন্টরা নটরডেম কলেজে ঢুকে, দেখা যায় কি সব স্টুডেন্টের যে মন মানসিকতা আছে বা যারা যারা ঢুকতেছে তাদের যে চিন্তাধারা, সবকিছুর মধ্যে একটা সুন্দর অ্যালাইনমেন্ট চলে আসে। সো এই অ্যালাইনমেন্টটাতে সুবিধা কি হয়, তুমি যখন পড়াশোনা করবো ওই এনভায়রনমেন্টটাতে, তুমি দেখবা চারপাশে যারা আছে সবাই অ্যাকচুয়ালি তোমার যে চিন্তা ভাবনা আছে, তোমার যে চিন্তাধারা আছে, ব্যক্তি সত্তা আছে, তোমার পড়াশোনার প্রতি যে আগ্রহটা আছে, এই সবকিছুর সাথে তাদের চিন্তা ভাবনাটা সুন্দরভাবে অ্যালাইন করে। তুমি এখানে বই খুলে বসলে তোমাকে কেউ বলবে না, পড়ে ফেলতেছো মামা, তাহলে তো আগায় গেলা, এই টাইপের ফাইজলামি। মানে আমি বলতেছি না যে এটা হবে না, বন্ধুদের মধ্যে হইতেই পারে, বাট একটা সার্টেন পয়েন্টের পর এটা দেখা যায় কি মানুষজনকে ডিসকারেজ করতেও শুরু করে। পড়াশোনা করা ভালো জিনিস, সবাইকে পড়াশোনা করতে হয়, না করলে তো কেউ ভালো করবে না, তাই না? ওখানে তুমি দেখবা তুমি বই নিয়ে পড়তে বসলে পাশের জন তোমাকে হেল্প করতে আসে। তুমি কি পড়তেছো কি সেগুলা নিয়ে জিজ্ঞেস করতেছে। সো কাইন্ড অফ আমি বলব যে একটা সুস্থ প্রতিযোগিতামূলক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিয়েছে। ডিসকাশনের জায়গা ক্রিয়েট করে দিয়েছে নটরডেম কলেজ। আমি যখন ওই সময়টাতে ছিলাম, দেখা গেছে আমি কলেজ থেকে আসছি, হাঁটতেছি, খাইতেছি। আমি খেলি নাই বা আড্ডা মারি নাই। ব্যাপারটা মোটেও সেরকম না। আমি প্রচুর খেলাধুলাও করছি। আমি মানুষজনের সাথে আড্ডাবাজিও করছি। আবার দেখা গেছে একই সাথে চায়ের দোকানে বসে ফিজিক্স এর প্রবলেম নিয়েও কথাবার্তা বলতেছি। সো ইট ওয়াজ লাইক যে একটা কমপ্লিট প্যাকেজ তোমার লাইফটাকে এরকম মানুষ দিয়ে ভরে দিছে নটরডেম কলেজ। বা আমার আমার কথা যদি বলি, আমার লাইফটাকে নটরডেম কলেজ ওই ২ টা বছরে এমন সব মানুষ দিয়ে ভরে দিছিল, যাদের সাথে থাকার কারণে আমি মনে করি আমার নিজের সেলফ ডেভেলপমেন্ট অনেক, অনেক বেশি হইছে। আর এর বাইরে যদি বলি, পড়াশোনার ব্যাপারে মানে কলেজের পড়াশোনা। আ আল্টিমেটলি সময়টা তো খুব অল্প, খুব স্ট্রিক্ট একটা রুলস এর মধ্যে থেকে তুমি যদি সুন্দর মতো টাইম মেইনটেইন করে পড়াশোনা না করো, আল্টিমেটলি দেখা যাবে যেটা যে তুমি আসলে সবকিছু কুলায়ে উঠতে পারবা না বা শেষ করে উঠতে পারবা না। সো নটরডেম কলেজের একটা বিশাল বড় অ্যাডভান্টেজ বা প্লাস পয়েন্ট যেটা ছিল আমার কাছে মনে হয় আমার সময়, যে কলেজের নিয়ম কানুন খুব স্ট্রিক্ট ছিল। একটা সার্টেন টাইম পরে, পরে আমাকে পরীক্ষা দিতে হইছে। কুইজের কথা হয়তো আমরা অনেকেই জানি যারা, যারা আমাদের সাথে যুক্ত আছো। সো যেটা হয় যে তুমি পড়াশোনা যদি একটা কন্টিনিউয়াম ধরে রাখতে না পারো যখন পড়তেছো, তখন আল্টিমেটলি সেখান থেকে একটা বড়সড় পরিসরে আউটপুট পাওয়া আসলে টাফ। তুমি হুট করে পরীক্ষার আগের দিন পড়ে এসএসসি তে ভালো করে ফেলতে পারলেও এইচএসসি তে ভালো করাটা একটু টাফ। সো নর্ডান কলেজে এই জিনিসটা সবসময় ছিল। তোমাকে ২ চ্যাপ্টার পড়াইছে বা ১ চ্যাপ্টার পড়াইছে, ওইটার উপরে কুইজ হবে। সো তোমাকে কন্টিনিউয়াস একটা পড়াশোনার মধ্যে থাকতে হইছে। তুমি কুইজে খারাপ করে ফেলছো সমস্যা নাই। কিন্তু কুইজের জন্য একবার হইলেও তুমি চ্যাপ্টারটা দেখছো। যে কারণে হয় যেটা, যে তুমি যখন ফাইনাল পরীক্ষার আগে আরো একবার চ্যাপ্টারটা দেখবা, তখন কিন্তু চ্যাপ্টার অ্যাকচুয়ালি তোমার ২ বার দেখা হচ্ছে এবং তুমি ডাবল রিভাইজ করতেছো। ফলে হয় কি বারবার একই জিনিস পড়ার কারণে আমার যে ধরো স্কিল ডেভেলপ হইছে বা একই জিনিসে যে দক্ষতাটা বাড়ছে, এই জিনিসটা মনে করি পরবর্তী সময়ে আমাকে অনেকের থেকে অনেক বেশি আগায় দিছে আরকি। সো এরকম প্রচুর এক্স ফ্যাক্টর আছে, এগুলা নিয়ে আমি আসিফ দুইজনেই কথাবার্তা বলতে পারবো প্রচুর সময় ধরে এবং অ্যাকচুয়ালি রাত এইটা পার কিন্তু হয়ে ভাই যাবে আসলে কাইন্ড অফ। সত্য যে আসলে আমাদের পড়াশোনা যদি ঠিকঠাক প্রেশার না থাকে তাহলে পরে আসলে ওই পড়াশোনাটা ওইভাবে হয় না। সো নটরডেম কলেজে যেই কথাটা ভাইয়া বললেন যে এনভায়রনমেন্টের কথা, তো এটা যদি আমি আমার এন্ড থেকে একটু শেয়ার হুম, হুম। করতে চাই ভাইয়ার সাথে সুর মিলিয়ে, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাসে আমি যখন কলেজে ঢুকলাম, আমাদের ক্লাস নিচ্ছিলেন ম্যাথের রুদ্র স্যার। তো ত্রিকোণমিতি ক্লাস, তোমরা যখন কলেজে ঢুকবা স্যারকে তোমরা অনেকেই চিনবা। তো আরও অন্যান্য স্যাররা ক্লাস নিছিলেন। তো স্যারদের শুরুতে স্যাররা এরকম জিজ্ঞেস করতেন যে একটা গ্রুপে ১২৬টা করে স্টুডেন্ট থাকতো, দেখা যায় তো যে স্যাররা এইভাবে জিজ্ঞেস করতেন যে তোমরা কারা কারা তোমাদের স্কুলের মধ্যে টপ 5-এ ছিলা। দেখা যেত কি ১২৬টা স্টুডেন্টই তার নিজ নিজ স্কুলের বা নিজ নিজ এলাকার স্কুলের ফার্স্ট বয় অথবা সেকেন্ড বয় অথবা থার্ড বয় কিছু একটা ছিল। তার মানে বুঝতেই পারতেছো যে সারা দেশ থেকে যারা হচ্ছে ক্রিম স্টুডেন্ট তারাই কিন্তু আলটিমেটলি নটরডেম কলেজে আসতেছে। সো তুমি আসলে তোমার পজিশনটা বুঝতে পারতেছো যে তুমি অ্যাকচুয়ালি কোথায় আসো, কারণ আলটিমেটলি তুমি যখন কম্পিট করবা অ্যাডমিশন টেস্টে, তখন কিন্তু তোমাকে পুরো দেশের মধ্যেই নিজের অবস্থানটাকে খুঁজে নিতে হবে। সো তোমার অবস্থানটা আসলে কোথায় সেটা তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা নটরডেম কলেজের সিস্টেমের ভিতর ঢুকতে পারলে। ঠিক আছে। আর ভাইয়া তো কুইজের কথা বললেনি, আমি একটু ভেঙে বলি। তোমাদের অনেকেরই কমেন্ট বক্সে আমি হচ্ছে ইন্টারেস্ট দেখতে পাচ্ছি নটরডেম কলেজ সম্পর্কে। আমি একটু হালকা করে বলি, সেটা হচ্ছে
আমাদের কলেজে 16টা গ্রুপ আছে সায়েন্সের, এর ভিতরে 14টা গ্রুপ হচ্ছে বাংলা ভার্সনের জন্য, 2টা গ্রুপ হচ্ছে ইংলিশ ভার্সনের জন্য। ওকে, ভাইয়াদের সময় মনে হয় একটু অন্যরকম ছিল, তাই না ভাইয়া? নাকি ভাইয়া যদি একটু বলতেন। হ্যাঁ, আমাদের সময় হলো গিয়ে টোটাল 9টা গ্রুপ ছিল, তার মধ্যে 8টা ছিল হলো বাংলা ভার্সনের জন্য আর একটা ছিল ইংলিশ ভার্সনের জন্য আর কি। তো কাইন্ড অফ ব্যাপারটা সেমই, পরিসরটা বাড়ছে। আমি জাস্ট সায়েন্সের কথা বলতেছি, বাই দ্য ওয়ে এখানে আর্টস এবং কমার্সের গ্রুপগুলা ইয়ে না আর কি, ইনক্লুডেড না। সো আমি আই গেস তুমি যেগুলো বলতেছো সেটা হলো গিয়ে পুরাটা মিলানো মনে হয়। না ভাইয়া, এখন আচ্ছা সায়েন্সেরই হচ্ছে কি আপনার 14টা গ্রুপ বাংলা আচ্ছা ভার্সনের আচ্ছা, আর 2টা ওকে হচ্ছে ইংলিশ ভার্সনের। ওকে ওকে। সো দুইজনই অ্যাকচুয়ালি সায়েন্সের কথা বলতেছি, আমিও সায়েন্সের কথাই বলতেছিলাম। 8টা বাংলা ভার্সন এবং একটা ইংলিশ ভার্সন ছিল, পরিসরটা একটু বাড়ছে আর কি ওভার দ্য ইয়ার্স। হ্যাঁ, স্টুডেন্ট আসলে বেশি নেওয়া হচ্ছে হুম রিসেন্টলি। হুম হুম হুম। তো ভাইয়া যেটা বললেন ওইটাই আসলে। তো এখন যেটা হয় যে অনেকে আমাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করতেছিল, ভাইয়া নটরডেম কলেজের জন্য কি এই এসএসসির মার্ক ম্যাটার করবে? এটা একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি। আমার সাথে আমার অনেক ফ্রেন্ড ছিল যাদের হচ্ছে ওই রকম ভালো নাম্বার ছিল না এসএসসিতে, বাট কলেজের অ্যাডমিশন টেস্টটা তারা ভালো দিছে এবং আলটিমেটলি কলেজে খুব ভালো মতোই চান্স পাইছে, 2 বছর পড়ছে, বুয়েটে মেডিকেলে চান্স পাইছে। কাজেই এসএসসির নাম্বার নিয়ে এখন চিন্তা ভাবনা করো না, তোমার টার্গেট বা ফোকাস যদি হয় নটরডেম, হলিক্রস বা সেন্ট জোসেফ, ওটাকে আপাতত ফোকাস করো। আমি জানি এসএসসিতে তোমরা বাংলা ইংলিশে মেজরিটি, কেউ কেউ যারা খারাপ করছে বাংলা ইংলিশে বা সমাজে ধর্মে খারাপ করছো, কারণ ওইখানে দেখা যায় নাম্বারে ভ্যারিয়েশন থাকে। সিকিউতে কোনো স্যার হয়তো 10-এ 9 করে দেয়, একই খাতা অন্য একজন স্যার হয়তো 10-এ 7 করে দেন। এইখানে একটা বিগ ডিফারেন্স ক্রিয়েট করে, যেটা হয়তো বা কপাল খারাপ থাকলে তোমার ভাগ্যেও ঘটে যেতে পারে। এটা আসলে খুব একটা ম্যাটার করে না। তো কলেজের অ্যাডমিশন টেস্টটা হয় পুরোপুরি কনসেপচুয়াল বেসিক ভিত্তিক, কাজে ওইখানে তুমি বেসিক্যালি তুমি কতটুকু স্ট্রং সেটাই কিন্তু ম্যাটার করে। ওই কিভাবে তুমি খাতা প্রেজেন্ট করলা বা সমাজ ধর্ম বা বাংলার যে বিষয়গুলো থাকে, ভ্যারিয়েশন থাকে মার্কে, ওটা কিন্তু ম্যাটার করে না। সো আলটিমেটলি তুমি একটা প্রপার জাজমেন্ট কিন্তু পাও কলেজের অ্যাডমিশন টেস্টের মাধ্যমে, তাই না? সো এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই। কেউ কেউ কমেন্টে হচ্ছে জিজ্ঞেস করছো, ভাইয়া হলিক্রসের অ্যাডমিশন টেস্টটা কখন হবে? আমাদের প্রিভিয়াস ইয়ারগুলোর এক্সপিরিয়েন্স বলে রেজাল্ট বের হওয়ার 20 দিনের মধ্যেই সকল অ্যাডমিশন টেস্ট হয়ে যায়। তাইলে তুমি যেহেতু গতকালকে 12 তারিখ তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা মোটামুটি ধরে নিতে পারো যে এই মাসের ভিতরেই তোমাদের অ্যাডমিশন টেস্টটা হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো নটরডেম কলেজের আসলে অনেক গল্প আছে, এই ছোট্ট লাইভে না শেষ করা যাবে না। আমাদের অনেক আসলে স্মৃতি আছে। তো জাস্ট ছোট্ট করে এতটুকুই বলি, আমরা যারাই নটরডেম কলেজে পড়াশোনা করছি বা এই পর্যন্ত আসছি, আসলে আমার কাছে মনে হয়, আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি আজকে এখানে থাকতাম না যদি না আমি নটরডেম কলেজে না ঢুকতে পারতাম। কারণ ওই যে ভাইয়া বললো রিফাইনমেন্ট প্রসেসের ব্যাপারটা, আমি যা ছিলাম তার চাইতে আমাকে অনেক বেশি আপডেট হতে হেল্প করছে বা বাধ্য করছে নটরডেম কলেজ। নটরডেম কলেজের সিস্টেমটাই এমন যে তুমি তোমার 100% এফোর্ট দিতে বাধ্য। আর একজন স্টুডেন্ট যখন তার 100% এফোর্টটা দেয়, তখনই কিন্তু সে তার 100% বা ম্যাক্সিমাম আউটপুটটা পেতে পারে, যেটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। সো এই মুহূর্তে এসএসসিতে হয়তো একটু মন খারাপ অবস্থা, ভাইয়া নাম্বার কম আসছে, বন্ধুদের নাম্বার বেশি আসছে, একটু মন খারাপ তোমার থাকতেই পারে। বিশ্বাস করো, এটা না আর 1 মাস পরে বা কিছুদিন পরে বা 1-2 বছর পরে তোমার মনেও থাকবে না, কারণ এটা লং রানে তোমার খুব একটা ইফেক্ট ফেলবে না। কাজে এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছুই নাই। আচ্ছা, একজন বলছে যে ভাই এনডিসিতে কিভাবে অ্যাপ্লাই করব? তুমি ওয়েবসাইটে গেলে সুন্দর মতো অ্যাপ্লাই করে ফেলতে পারবা, তোমাদের বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু এই বিষয়াদিগুলো এনডিসির ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এইখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, তোমরা যারা হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ, তোমরা একটা জিনিস দেখতে পাবা, সেটা হচ্ছে 2016-17 সাল, ওই সময় আমাদের এনডিসি অ্যাডমিশন টেস্টটা কিন্তু ওয়েবসাইটে বা অনলাইনে অ্যাপ্লাই করা যাইতো না। তখন কিন্তু ওই দাঁড়ায় দাঁড়ায় কলেজের সামনে সিরিয়াল দিতে আই হতো। তো আই ষোলো স্টিল সতেরো রিমেম্বার। সালের এরকম একটা ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে যে কলেজের গেট থেকে প্রায় 3-4 কিলোমিটার লম্বা লাইন পড়ে গেছে স্টুডেন্ট গার্ডিয়ানের, জাস্ট ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য। মানে নটরডেম কলেজ নিয়ে স্টুডেন্টদের ফ্যাসিনেশন আসলে এতটাই। তো শ্রেষ্ঠ ভাইয়া যদি একটু বলতেন যে এখন তো ওরা অনলাইনে অ্যাপ্লাই করে, আপনাদের সময় তো হচ্ছে অফলাইনে গিয়ে গিয়ে অ্যাপ্লাই করতে হতো। তা আপনার এক্স্যাক্টলি, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এরকম বিশাল লাইন ঠেলে ঠেলে পার হইতে হয়েছিল নাকি? এক্স্যাক্টলি, মানে এই এই কথা বলার সাথে সাথে আমার না ওই সময়টার কথা মনে পড়ে গেল। মানে রেজাল্ট দিল এসএসসি, দেওয়ার পরে তো আমি তখন সুনামগঞ্জে ছিলাম। বাসাতে রেজাল্ট দেওয়ার পরে কিছুদিন পরে ওই যে নটরডেম কলেজ নিয়ে একটু দোটানা ছিল বাসার মানুষজনের মধ্যে, যে অ্যাকচুয়ালি আসলে
এলাকার বাইরে যাওয়া উচিত কি উচিত না, তখনও অনেক ছোট, একা গিয়ে সামলাইতে ভাইয়া তো পারবো তখন কি পারবো সিলেটে না। ছিলেন মনে হয় নাকি? হ্যাঁ, সুনামগঞ্জে আর কি। আচ্ছা আচ্ছা। তো আহ, যেটা ছিল ব্যাপার যে ওই সব কিছুর মধ্যেও দেখা গেল যে আমার বেশ কয়েকজন ফ্রেন্ড, প্রায় আমরা 8-10 জন মতো ছিলাম যারা এনডিসির ব্যাপারে খুব ইন্টারেস্টেড। তো ঠিক হইলো কি যে তাইলে সবাই মিলে একসাথে যাব, ঢাকায় গিয়ে ফর্ম নিতে হবে। মানে প্রথম যখন সার্কুলার দিল, সার্কুলারের জন্য আমরা ওয়েট করতেছিলাম আসলে, যে সার্কুলার কবে দিবে কবে দিবে। অনেকদিন পরে একদিন সার্কুলার দিল সকালবেলা। তো উঠে, মানে তখন কিন্তু এত ব্রডব্যান্ডেরও দিন ছিল না আর কি, তখন আমরা বাসায় ইন্টারনেট মডেম চালাইতাম, জুমের, সিটিসেলের। তো সেই মডেম কিনছিলাম আমি এসএসসি পরীক্ষার পরে, একটা মনে আছে। সেইটা দিয়ে, মানে সেটাতে ডাটা টাটা শেষ হয়ে গেছিল, ডাটা ভরে টরে হইলো সুন্দর মতো। দেখলাম সার্কুলার দেখার পরে ফ্রেন্ডদের সাথে, মানে দেখা গেল বাসার মধ্যে একটা ছোটখাটো গ্যাদারিং তৈরি হয়ে গেছে যে হ্যাঁ ডিসির সার্কুলার দিছে আজকে। তো ওইখান থেকেই দেখা গেল যে মোটামুটি 2-3 জন গার্ডিয়ান মিলে প্ল্যান করা হলো যে ঠিক আছে তাইলে আমরা ঢাকা যাব, জাস্ট ফর্ম তোলার জন্য। তো আমরা এরকম ওয়ান ফাইন মর্নিং ঢাকা গিয়ে পৌঁছাইলাম। ফকিরাপুলে বাস থামার পরে আমার হলো রিলেটিভের বাসা ছিল, তো আমার আন্টির বাসায় গেলাম। যাওয়ার পরে ওই, মানে মানে অনেক ভোরবেলা পৌঁছেছিলাম তো 5টার দিকে। তো আমরা ভাবছি ঠিক আছে কি আর হবে, 12টা-1টা পর্যন্ত ফর্ম দেয়, আসবো একটু রেস্ট টেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আসি। তো এরকম অবস্থায় আমরা হলো গিয়ে মনে হয় 9টা বা 9:30টার দিকে পৌঁছাইছিলাম। তো ততক্ষণে কলেজের গেট থেকে শুরু করে যারা ঢাকায় আছে হয়তো, বা মতিঝিলের আশেপাশে আছে, তারা এই জিওগ্রাফি বুঝতে পারবো আমি যা বলতেছি। যে কলেজের গেট থেকে শুরু করে আস্তে আস্তে হইলো লাইন বের হয়ে শাপলা চত্বরের দিকে যাওয়া শুরু করছে। শাপলা চত্বর ক্রস করে মানে আমরা হাঁটা শুরু করছি এবং দেখতেছি আর কি যে লাইন লম্বা হইতেছে 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 হইতেছে, শেষ পাচ্ছি না। তো কাইন্ড অফ শাপলা চত্বর ক্রস করে ডানে ঘুরছে, মানে শাপলা চত্বরের ওই দিকে গেছিল পরে, মানে পরবর্তী সময়ে আবার মানুষজনকে ঘুরায় নটরডেমের সাইড দিয়ে ওই যে তোমার বাফুফের টার্ফটা আছে ওই পাশ দিয়ে ঢুকাই দেওয়া হয়েছিল। যাই হোক, ওইটা পরের ইস্যু। মানে আমি বলতেছি যে লাইনটা এতটাই বড় হয়েছিল, অলমোস্ট পল্টন ছুঁই ছুঁই একটা অবস্থা তৈরি হয়েছিল আর কি। কাইন্ড অফ 2-2.5 কিলোমিটারের উপরে লম্বা একটা লাইন। তো সেই লাইন দেখেই মোটামুটি তখন মনের মধ্যে একটা আতঙ্ক চলে আসছে, ওকে আমি আসলে কোথায় আসতেছি বা কোথায় যাচ্ছি। এটা মানে এত বড় লাইন, বা পড়াশোনার জন্য একটা কলেজে ভর্তি হওয়ার জন্য এত বড় লাইন দিয়ে এত মানুষজন সকাল থেকে ওয়েট করতেছে। তো মানে এই জিনিসটাই আমার কাছে একটা নতুন এবং শকিং অভিজ্ঞতা ছিল তখন, কারণ আমি খুব ছোট্ট একটা জায়গা থেকে আসছি তখন। এই জিনিসপত্র মেনে নিয়ে আমি এত মানুষের সাথে কম্পিট করব, এই করব। এইটা করে যখন আমি ফর্ম ফিল আপ করতেছিলাম, আমি স্টিল রিমেম্বার, মানে কাইন্ড অফ আমার হাত কাঁপতেছিল যে ফর্মের মধ্যে লিখতেছি, কলেজের ভিতরে ঢুকে ওইখানে একটা রুমের মধ্যে বসে পুরো জিনিসটা ফিল আপ করতেছি। মানে ইট ওয়াজ সামথিং এলস। এবং মানে জাস্ট এখানে আরো একটা জিনিস অ্যাড করতে চাই, পরে যখন মানে কলেজে ভর্তি হইলাম, আমরা সেকেন্ড ইয়ারে ক্লাস করি, তখন তো মাঝে মাঝে মানে দেখা যেত কোচিং বা এর জন্য সন্ধ্যার পরে আসা যাওয়া হয়। তো এরকম একটা সময়ে আহ আমার মনে আছে আমাকে এক আঙ্কেল ফোন দিছিলেন আর কি এলাকা থেকে। তো ওনারা প্ল্যান করতেছিলেন রাত্রে 12টা থেকে গেটের সামনে দাঁড়ায় থাকার জন্য, যেন তাদের তাদের ফর্ম পাওয়া নিয়ে কোনো সমস্যা না হয়। মানুষের মনের মধ্যে তখন অনেকই ধারণা ছিল যে হ্যাঁ দেরি হইলে হয়তো ফর্ম পাওয়া যাবে না, বা শেষ হয়ে যাইতে পারে, মানে সুযোগটা যদি না পাই তাইলে কিরকম হয়ে যাবে ব্যাপারটা আর কি। তো মানে এই ক্রেজ, আমি বলবো না মানে যতদিন পর্যন্ত এই অনলাইনে পুরোপুরি অ্যাডমিশন সিস্টেম শিফট হয়েছে, তার আগে পর্যন্ত এই ক্রেজ একটা বিন্দু কোনোদিন কমে নাই আমার। এখন মানে ইভেন আমি যখন ভার্সিটিতে পড়ি, স্টিল তো ওই পাশ দিয়ে যাওয়া হইতো মতিঝিলে উদ্ভাসে ক্লাস টাস নেওয়ার জন্য, বা দেখা যেত যে ক্লাস শেষ করে আসতেছি, বা এনি টাইম রাত্রে আসা যাওয়া ওই পাশটা দিয়ে হইতো, কারণ ওই জায়গাটাই ছিল কাইন্ড অফ আমার সার্কেল টাইপের আর কি। তো আমার মনে আছে নটরডেম কলেজের এরকম একটা, মানে আমি তখন ভার্সিটিতে পড়ি সেকেন্ড বা থার্ড ইয়ারে প্রবাবলি, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো এরকম এক রাত্রে, মানে আমি কাইন্ড অফ অনেক রাত্রে চলাফেরা করতাম, 12টা 12:30টার দিকে কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম, পরের দিন ফর্ম ছাড়বে, আমি লিটারেলি মানুষজনকে কলেজের গেটের সামনে মাদুর বিছায়ে ঘুমাইতে দেখছি। তো ক্রেজটা অ্যাকচুয়ালি ওই লেভেলের ছিল। যাই হোক, তোমাদের জন্য এখন এক সপ্তাহে যেরকম সহজ হয়ে গেছে, অন্যদিকে আসলে বললে যে আহ, কিছুটা আসলে তোমরা ওই ক্রেজটাও মিস করবা। বাট পরীক্ষা দিতে গেলে দেখবা আবার যখন গেটের সামনে বিশাল বড় লাইন থাকে, সিরিয়াল থাকে, এটা 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 দেখেও আসলে মনের মধ্যে ওই ক্রেজটা কিছুটা হইলেও আশা রাস্তা করি ব্যাক ব্লক করবে। হয়ে যায় ভাই পুরা সামনে। হুম হুম। আমার মনে আছে এরকম পরীক্ষার ইয়ের মাঝখানে প্রবাবলি একবার উদ্ভাসে ক্লাস নিতে গেছিলাম। আহ, মতিঝিল প্রান্তে, মানে যারা
অলরেডি ক্লাস করছো বা দেখছো, উদ্ভাসের মতিঝিল ব্রাঞ্চ হলো গিয়ে একেবারে নটরডেমের যে উল্টা পাশে। তো মানে ওই পরীক্ষার সময়ের যে ক্রেজ উদ্ভাসে ক্লাস করতে গেলে খুব ভালো করে বোঝা যায়, এটা খুবই খুবই ডিফারেন্ট। থ্যাংক ইউ ভাইয়া। তো আপনি তো আসলে ওদের এমনিতেই নটরডেম কলেজ নিয়ে একটা ফ্যাসিনেশন আছে, ওটাকে আরো বাড়ায় দিলেন। এখন অনেকে কোয়েশ্চেন করতেছিল যে ভাইয়া হলি ক্রস কলেজের ব্যাপারটা যদি একটু বলতেন ভালো হইতো। সেম সিস্টেম, একদম নটরডেম যেরকম হলি ক্রসও সেরকম, অনেকটা ভাই বোনের মতো। কাজে এই দুইটা সিস্টেম সেম, একটা সম্পর্কে জানলে আর একটা সম্পর্কে জানা হয়ে যাবে। কাজে এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নয়। অনেকেই বলতেছে ভাইয়া, কেউ কেউ বলতেছে ভাইয়া বাংলা ইংলিশে A+ মিস গেছে, নটরডেমে অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই পারবা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। অনেকে বলতেছিল ভাই আমার নাম্বার হচ্ছে এত, তাইলে আমি কোন কলেজ অ্যাপ্লাই করব? আচ্ছা এটা একটু বলি। নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ, এগুলোতে অ্যাডমিশন টেস্ট তোমরা দিবাই, ভালো কথা। এখন সরকারি কলেজগুলোয় তো বা অন্যান্য কলেজগুলোয় কিন্তু তোমাকে ওই SMS এর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। তোমার যে বোর্ড পরীক্ষার নাম্বার আছে ওটার ভিত্তিতে হচ্ছে তোমাকে টানবে যে কোন কলেজে তুমি হচ্ছে ভর্তি হতে পারবা, তাই না? তাইলে আমার যেটা পরামর্শ, যে তোমার বাসার যেই কাছের কলেজগুলো আছে সেইটাকে তুমি ফার্স্ট প্রায়োরিটি দিতে পারো, ঠিক আছে? সেটাকে যদি তুমি ফার্স্ট প্রায়োরিটি দাও আমার কাছে মনে হয় তোমার জন্য বেটার। কারণ আল্লাহ না করুক তোমার যদি এই তিনটা কলেজ নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফে নাও হয়, কোনো সমস্যা নাই, তুমি বাসার কাছে কলেজে পড়লা বা সুবিধা মতো তোমার যে কলেজ আছে ওই কলেজে পড়লা, দেন তুমি ওইখান থেকে পড়াশোনা করেও বেশ ভালো একটা রেজাল্ট নিয়ে বের হয়ে আসতে পারবা। ব্যাপারটা কিন্তু এরকম না যে আমরা তোমাকে এরকমটা বলতেছি না যে তোমার একটা ভালো কিছু করতে হলে এই তিনটা কলেজের একটা কলেজে ঢোকা লাগবে, ব্যাপারটা ওরকম না। পড়াশোনা আসলে নিজের কাছে দিন শেষে এফোর্টটা তোমাকেই দিতে হবে। নটরডেম কলেজ বা হলি ক্রস কলেজের সিস্টেমটা এমন যে তুমি এফোর্ট দিতে বাধ্য। অন্য কলেজগুলোতেও চাপ আছে, বাট ওইখানে তোমাকে একটু নিজে থেকে উদ্যোগী হয়েও পড়াশোনা করতে হবে। কাজে এটা নিয়ে আসলে প্যানিক করার কিছু নাই যে নটরডেম কলেজে চান্স না পেলে আমার জীবন শেষ, অথবা নটরডেম কলেজে চান্স পাইতেই হবে বা কিছু নাইলে আমার অনেক ক্ষতি টতি হয়ে যাবে। এটা নিয়ে আসলে চিন্তা ভাবনার কিছু নাই। প্রেশার ফ্রি পরীক্ষা দিবা, তাহলে দেখবা তোমার পরীক্ষাটা বেটার হবে, তুমি আরো ভালো কিছু করতে পারবা। ওকে। আর অনেকেই বলতেছিল ভাইয়া বোর্ড চ্যালেঞ্জের কথা। আচ্ছা, বোর্ড চ্যালেঞ্জের জন্য তোমাদের খাতা চ্যালেঞ্জের জন্য নির্দিষ্ট একটা ডেট দেওয়া হবে, ওইখানে তোমরা সুন্দর মতো চ্যালেঞ্জ করতে পারবা। আর আরেকজন বলছে ভাইয়া কোন কলেজে কত মার্ক পাবে, কোন কলেজে কত, আচ্ছা কোন কলেজে কত মার্ক হচ্ছে টানবে, এটা আসলে ভ্যারি করে। তবে আমাদের সময় বা আমার যেটা এক্সপিরিয়েন্স বলে, ঢাকার ভিতরে দেখা যায় যে যে কলেজগুলো আছে, যেমন ঢাকা কলেজে হচ্ছে স্টুডেন্টরা ফার্স্ট প্রায়োরিটি দেয়, এরপর হয়তো অন্যান্য কলেজগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দেয়, এরকম। রাজশাহীতে যে আছে সে হয়তো রাজশাহী কলেজকে ফার্স্ট চয়েসে রাখে, চিটাংয়ে যে আছে সে হয়তো চিটাং কলেজকে ফার্স্ট চয়েসে রাখে, এরকম দেন হচ্ছে পরবর্তী চয়েসগুলো হচ্ছে দেয়। সো চয়েস তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী দিবা, দেন হচ্ছে নাম্বার অনুযায়ী তোমাদের কলেজটা সিলেক্টেড হয়ে যাবে। সো এইটা নিয়ে আপাতত খুব বেশি কিছু করার নাই, জাস্ট একটু ঠান্ডা মাথায় কলেজটা যদি তোমরা সিলেক্ট করো তাইলেই হবে। কারণ দিন শেষে নাম্বারের ভিত্তিতে যেহেতু টানবে তোমাকে কলেজগুলা, নাম্বার কিন্তু অলরেডি তোমার হয়ে গেছে, রেজাল্ট কিন্তু অলরেডি তোমার হয়ে গেছে, এটা তোমার কিন্তু আর কোনো হাত নাই। সো যা হয়েছে হয়েছে, কোনো সমস্যা নাই, এখন জাস্ট চয়েস দিবা, চয়েস অনুযায়ী কলেজ চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা তো এতক্ষণ কথা বলতেছিলাম যে অ্যাকচুয়ালি, আচ্ছা অনেকেই বলছিল যে ভাইয়া এই সময় এসে নটরডেম কলেজ বা এই কলেজগুলোতে ভর্তির জন্য বা পরীক্ষার জন্য আমরা আসলে কি করতে পারি, বা ক্যালকুলেটর ইউজ করা যাবে কিনা, বা এই বিষয়ে কোয়েশ্চেন করতেছিল। আচ্ছা, এখন কিন্তু তোমরা মোটামুটি কাছাকাছি চলে আসছো, বললাম তো 20 দিনের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে। সো এই শেষ সময়ের প্রস্তুতিটা বা শেষ সময় তুমি আসলে কি করতে পারো? দেখো, যেহেতু তোমাদের সবারই একটা ফ্যাসিনেশন আছে নটরডেম, হলি ক্রসের প্রতি, সো পরীক্ষা তোমরা দিবাই। এখন যদি এরকম হয় যে মনে করো পরীক্ষা তুমি দিতে গেছো 2 মাস আগে, এসএসসির বই ধরছো লাস্ট, ধুম করে তুমি দেখলা যে পরীক্ষায় বেশ কিছু কোয়েশ্চেন আছে, সবই ছিল তোমার পারা, কিন্তু একবারও রিভাইজ দাও নাই, যার কারণে সূত্র টুত্র সব ভুলে গেছো, পরীক্ষার হলে মাথা কাজ করতেছে না, তুমি আর পারা জিনিসটা আনসার করতে না পারলা না, এইটা যেন না হয়। অ্যাটলিস্ট তুমি এসএসসি তোমার যে পড়া বইগুলো সেগুলো একটু দেখে যাও, এগুলো একটু সূত্র টুত্র প্র্যাকটিস করতে থাকো বা একটু টাচে থাকো। আদারওয়াইজ যেটা হয় যে হঠাৎ করে 2 মাস পর তুমি দেখবা যে এরকম হয়, তোমরা তো খাতায় লিখো অনেকে কলম দিয়ে, তুমি 3-4 দিন কলম দিয়ে যদি না লেখো, পঞ্চম দিন যখনই কলম দিয়ে লিখতে যাবা তোমার কিন্তু হাতে জড়তা লাগবে, তোমার লেখাটা ঠিক মতো হবে না, কারণ ওই যে অভ্যাস নাই, 4 দিন তুমি অ্যাবসেন্ট ছিলা ওই কাজ থেকে। কাজেই যে এসএসসির বইয়ের উপর তোমার এত দখল, এত
এত পরীক্ষা দিয়ে আসছো, সেটাও কিন্তু তোমার অজানা অচেনা হয়ে যেতে পারে যদি তুমি এটার সাথে কানেকশনে না থাকো। কাজে এখন শেষ সময় তোমার কিন্তু প্র্যাকটিস করে যাওয়াটা দরকার। তাহলে প্র্যাকটিসের জন্য এখন কিন্তু যেহেতু তোমার এক্সাম হলে বসতে হবে, এক্সাম হলে এনভায়রনমেন্ট ফেস করতে হবে, তোমরা কিছু মডেল টেস্ট পরীক্ষা দিতে পারো। তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের উদ্ভাসের পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো চলতেছে। আমাদের যে কোর্সটা আছে সেখানে এনরোল করলে তোমরা কিন্তু ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাবা। কাজেই তোমাদের শেষ সময় প্রস্তুতির জন্য যা যা দরকার সবই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবা। ওকে, ভালো। তো কলেজ অ্যাডমিশন সম্পর্কে যা যা তোমাদের কোয়েশ্চেন ছিল আশা করি তোমাদের জানা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। একজন বলছে ভাইয়া কত তারিখ থেকে অ্যাপ্লাই করতে হবে অথবা মোট কতজন নেয়? মোটামুটি সায়েন্সে 2000 জনের মতো নেয়, ইংলিশ ভার্সনে 250-এর মতো থাকে, বাংলা ভার্সনে 1800 মতো থাকে। আচ্ছা, এটা একটু ভ্যারি করতে পারে বছরকে বছর, আর সার্কুলার খুব দ্রুতই দিয়ে দেবে, তখন তোমরা এগুলো জানতে পারবা। হলি ক্রসের ব্যাপারটাও সেম। আচ্ছা, আমরা কলেজ অ্যাডমিশন সম্পর্কে কথাবার্তা আমাদের মোটামুটি শেষ। এখন আমাদের সবচেয়ে বেশি হাইপ তোলা জিনিস যে এসএসসি পরীক্ষা যখনই তোমরা দেওয়া শেষ করো, আমাদের আঙ্কেল আন্টিরা না একটু টেনশনে পড়ে যায় যে এখন তো সেই মাহেন্দ্রক্ষণ চলে আসছে। সেই মাহেন্দ্রক্ষণটা কি? এইচএসসি। এইচএসসিতে দেখা যায় তোমার এসএসসি পরীক্ষা আজকে শেষ হয়েছে, 2 দিন পরে তুমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি শুরু করে দিছো, যাই হ্যাঁ এখন তো আমার কলেজের পড়ালেখা তো অনেক কঠিন, অনেক বড়, এই সেই মানে একটা টেনশন, একটা উদ্ভূত পরিস্থিতি, মানে কি হবে না হবে এরকম একটা বিষয়। সো এই ব্যাপারটা আসলে থাকেই, ঠিক আছে। এবং আমার কাছে মনে হয় এটা যে থাকে, এটা বেশ কিছু কারণ আছে। কারণটা কি জানো? তুমি এসএসসিতে যেই কন্টেন্টের ওপর বা যেই ম্যাটেরিয়ালসের ওপর পরীক্ষা দিয়ে আসছো, তোমার এইচএসসির সিলেবাসটা কিন্তু অনেক ভাস্ট। আবার এসএসসিতে তুমি টাইম পাইছো যেমন অনেক বড়, এইচএসসিতে টাইম পাবো অনেক ছোট। তো এই ব্যাপারগুলা তোমরা যত সামনে আগাবা তত বেটার বুঝতে পারবা। আমার মনে হয় শ্রেষ্ঠ ভাইয়া যদি আমাকে একটু শুনতে পান, ভাইয়া যদি আপনি আপনার এই সময়টা একটু শেয়ার করতেন যে এসএসসি থেকে এইচএসসি এই যে ট্রানজিশন, এটাকে আপনি ভাইয়া কিভাবে দেখেন? মানে হঠাৎ করে মনে হয় নাই যে খাল থেকে সাগরে পড়ে গেছেন বা এই টাইপের কিছু? কাইন্ড অফ ব্যাপারটা আমি আসলে আসিরের সাথে পুরোপুরি একমত যে পার্টিকুলারলি খালি যে বাংলাদেশের ব্যাপারটা তা না, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু মোটামুটি ব্যাপারটা সেরকমই। যখন মাধ্যমিক থেকে তারাও উচ্চ মাধ্যমিকে ওঠে, ওখানেও কিন্তু বেশ ভালো ক্রেজ তৈরি হয়। এবং আমি আমি বাংলাদেশের পার্সপেক্টিভেই থাকি, এই যে হাইপটা ক্রিয়েট হয় বা একটা যে কি বলবো, আঙ্কেল আন্টিদের কথাই বলো কিংবা তোমার নিজের মনের মধ্যের কথাই বলো, যে আলটিমেটলি একটা কিন্তু দুরু 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 ভাব তৈরি হয়, অবশেষে তো চলেই আসলো, এখন আসলে কি করব। সো এটা তৈরি হওয়ার পিছনের সব থেকে বড় রিজন হিসাবে যদি আমি বলি, সেটার কারণ প্রবাবলি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট। তার কারণ হইলো যে আমাদের দেশে সবাই চিন্তা করে যে আসলে দিন শেষে তুমি কোথায় চাকরি করতেছো, তাই না? কিসে চাকরি করতেছো, কারণ খুব লিমিটেড সুযোগ, মানুষের সংখ্যা অনেক বেশি, জনসংখ্যা অনেক বেশি। যে কারণে হয় যেটা, যে তুমি আসলে কোথায় ভর্তি হচ্ছ, তুমি কি করতেছো, সেই এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এবং বাংলাদেশ তো আসলে চলে হইলো গিয়ে কাইন্ড অফ ওই যে বাবা মারা চিন্তা করে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হবে, এইটার জন্য প্রিপারেশন নিতে হবে অনেক, মানে এই এই হাইপটা বেশি হয়। যেটা হয় যে এই পুরো জিনিসটা যেহেতু এইচএসসির রেজাল্ট বা এইচএসসির পরে অ্যাডমিশনটাতে তুমি কি করছো তার উপর অনেকাংশে ডিপেন্ড করে বলে ধরে নেওয়া হয়। যদিও পুরাপুরি ডিপেন্ড করে আমি তার সাথে একমত না, বাট হ্যাঁ, ধরে যেহেতু নেওয়া হয়, এই কারণে একটা ক্রেজ বা হাইপ আসলে চলে আসে যে এইচএসসি তে ওঠার পরে আসলে কি করা উচিত। ইভেন আমি কমেন্ট যখন পড়তেছিলাম, কেউ একজন দেখলাম একটু আগে কমেন্ট করছো, ভাই এখন থেকে কি অ্যাডমিশনের পড়া আসলে শুরু করে দেওয়া উচিত কিনা। এই যে এটা ক্রিয়েট হয়, এটা অস্বাভাবিক কিছু না। আমি বললামই আলটিমেটলি দিন শেষে যদি তুমি চিন্তা করো, যারা চিন্তা করতেছে তাদের চিন্তাকেও যে তুমি আসলে অলীক ভাবনা বলে উড়ায় দিবা, ব্যাপারটা তা না। আলটিমেটলি চিন্তা করতেই হয়, দিন এটা শেষে কিন্তু ভাই তুমিও ট্রু। চাইবে তুমি আমরা ভালো যদি থাকো। টপারদের কথা একটু দেখি যে ওরা কিন্তু আসলে হুম, হুম। এখন থেকেই মানে এসএসসি রেজাল্টের পর থেকে হচ্ছে চেষ্টা করতে থাকে। মানে ব্যাপারটা এরকম না যে যখনই ওরা একটা চ্যাপ্টার পড়ে, বেসিক থেকেই পড়ে, দেন আস্তে 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 আপগ্রেড করে নিজের নলেজটা। হুম, তো হুম, এখন থেকে হুম। ওরা যদি আমার মনে হয় এই কাজটা করে ভাই, ওদের জন্য বেটার হয়। অবশ্যই। মানে ব্যাপারটা তো তাই। আল্টিমেটলি পুরা জিনিসটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং আমি আগেও এটা মেনশন করছি যে তুমি আসলে কত ভালো রেজাল্ট করবা সেটা তুমি এক রাত কত ভালো পড়ছো বা ১ মাস কত ভালো পড়ছো তার উপর ডিপেন্ড করে না। ডিপেন্ড করে হইলো গিয়ে দিন শেষে তুমি আসলে একই জিনিস কতবার পড়ছো। কারণ পড়লে পরে ভুলে যাবা, এটা খুবই কমন এবং স্বাভাবিক একটা ব্যাপার। সবাই ভুলে। আমি পড়লে আমি ভুলে যাই। আমি এই কয়েকদিন আগে আমার সেমিস্টার শেষ হইলো। সো সেমিস্টার ফাইনাল দিছি। আমাকে যদি আজকে আরেকবার এই সেমিস্টার ফাইনালের পরীক্ষা দিতে বলো, আমি সবকিছু পারবো না। খুবই কমন সেন্স। হ্যাঁ, তার মানে এটাও না যে আমি একেবারে খালি খাতা জমা দিয়ে আসবো। কিছু জিনিস মনে থেকেই যায়।
এন্ড দ্যাটস লার্নিং। মানে লার্নিং প্রসেসই এরকম, একটা নর্মাল হিউম্যান বিইং যদি হয়, তার যদি আইডেন্টিক মেমোরি না থাকে, তার মানে তোমার আলটিমেটলি কিছু জিনিস ভুলে যাবাই, স্বাভাবিক, খুবই স্বাভাবিক ব্যাপার। এবং ভাইয়া আমাদের যে এসএসসি তে দেখা যায় যে ওদের একটা মাত্র বই থাকে, দেখা যায় যে বিজ্ঞানের উপর একটা বই বা হুম হুম ফিজিক্সের উপর হুম একটা বই, কেমিস্ট্রির উপর একটা বই, কিন্তু আমাদের এইচএসসি তে তো ব্যাপারটা পুরাই অন্যরকম। একটু যদি ভাই সম্পূর্ণ। ওদেরকে বলতেন, এবং আর এটা হ্যাঁ, সলিউশন হিসেবে আমাদের উদ্ভাসের পক্ষ থেকে কি সলিউশন দেওয়া হচ্ছে ওটাও যদি ভাই একটু বলতেন। হ্যাঁ, ঠিক আছে। সো আমি অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই যাচ্ছিলাম যে কাইন্ড অফ ব্যাপারটা কিরকম অ্যারাউন্ড, আমি একটা রাফ অ্যাপ্রক্সিমেশন দিচ্ছি আর কি, খালি ফিজিক্স এর ব্যাপারে দেই। আমরা যখন 9-10 এ ছিলাম তখন মনে হয় আমাদের বই অনেক মোটা ছিল। আমি অনেক পুরান সময়ের মানুষ। তো তার পরের সময়ের কথা বলি আরকি। আমাদের ঠিক পরের বছর থেকেই 9-10 এর ফিজিক্স বই কাইন্ড অফ এতটুকু হয়ে গেছে, যেখানে আমরা প্রায় এত মোটা ফিজিক্স বই পড়ছিলাম। আমরা অনেকটা অ্যাডভান্টেজ পাইছি ইন্টারে ওঠার পরে, যে হ্যাঁ 9-10 এর জিনিসপত্র অনেক কিছু পড়ে আসছি। তো তার পরের ব্যাচ যেগুলো আসলে দেখা গেল এতটুকু বই হয়ে গেছে। আমি এখনের কথায় আরো আসতেছি। এখন তো আরো তোমাদের কি জানি বলে, বই-টই চেঞ্জ হইছে। খালি বিজ্ঞান হয়ে যাচ্ছে পুরা জিনিসটা। ইভেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পুরা জিনিসটা আলাদা আলাদাও নাই। সো এটার কিন্তু একটা ইফেক্ট পড়বে। প্লাস আমি ওই যে বইয়ের আলোচনায় ছিলাম, এতটুকু বই যখন হইলো, বইয়ের চ্যাপ্টার হয়ে গেছে 10 টা। ফিজিক্স বই খালি। জাস্ট 10 টা চ্যাপ্টার। পড়ছে মানুষজন কতদিন ধরে? অলমোস্ট 2 বছর ধরে পড়ছে। ২ বছর কেন? আসলে প্রিসাইজলি যদি ধরি, তাইলে মানে জানুয়ারি থেকে শুরু হইতো ১ বছরের, পরের বছরের ডিসেম্বর পর্যন্ত যাইতো ২ বছর। তারপরে দেখা যেত ফেব্রুয়ারি বা মার্চ মাসে গিয়ে পরীক্ষা হইতেছে। অলমোস্ট ২ বছর ৩ মাস বা এরকম টাইপের একটা সময় পাওয়া যেত। সেই জায়গা থেকে যখন হইলো গিয়ে এইচএসসি তে ট্রানজিশনটা হইতেছে, এইচএসসি এর ফার্স্ট পেপারে হইলো গিয়ে ১০ টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে ১১ টা চ্যাপ্টার। এবং এটার জন্য ফার্স্ট পেপারে সময় পাওয়া যায় অ্যারাউন্ড ১০ মাসের মতো, সেকেন্ড পেপারে বা সেকেন্ড ইয়ারে সময় পাওয়া যায় ৭ থেকে ৮ মাস রাফলি, সব মিলায়। মানে আমি টেস্ট পরীক্ষার পরের সময়ও অনেকটা ধরে ফেলছি এটার মধ্যে। আমি জাস্ট রাফ একটা এস্টিমেশন দিলাম। ১.৫ বছরের একটু বেশি পাওয়া যায় আশেপাশে। এবং এই যে পুরা ট্রানজিশনটা হইলো, এইচএসসি তে কঠিন থেকে কঠিনতম অঙ্ক কি ছিল? প্রথমে ভি ইউ এর মান থেকে এ বাইর করে, তার থেকে বল বাইর করবো, এফ ইজ ইকুয়াল টু এম এ। ২ স্টেপের অঙ্ক। সুন্দর, তুমি মানে ক্যালকুলেশনটা ২ স্টেপে করতে হবে। অঙ্ক অনেক সোজা। whereas ইন্টারে উঠলে পরে এই যে মানে কোশ্চেনে আসলে চাইছে কি? এই জিনিস ধরতে গিয়ে দেখা যায় ২ বছর পার হয়ে যাচ্ছে। ফিজিক্স এটা তোমরা অনেকেই ফিল করবা যে একটা সার্টেন টাইম পরে গিয়ে দেখবা কোশ্চেনে আসলে কি চাইতেছে, এই ভাষা বুঝতে গিয়ে অনেক সময় চলে যায়। চাইলে কোশ্চেনকে এত ট্রিকি করা যায়। খালি আমি ফিজিক্সের কথা বলতেছি ব্যাপারটা তা না, কেমিস্ট্রি, ম্যাথ সবকিছুর জন্যই এটা সত্য। যে তুমি আসলে কি আনসার করবে এটা নিয়ে অনেক সময় চলে যায় বুঝতে। সো মানে পুরা বইয়ের উপর তোমার যদি খুব ভালো দখল না থাকে, কনসেপ্ট যদি আমরা ভালো করে না জানি, একেবারে গোড়া থেকে প্রত্যেকটা জিনিস যদি ভালো করে না দেখে চলি, তাইলে আমাদের জন্য আগানো কিন্তু টাফ। এবং এই কারণেই বারবার দেখবা ইন্টারে ওঠার পর থেকেই আমাদের কথা বলো বা যে কোনো টিচারের কথাই বলো, যারা পড়াবে তোমাদেরকে বা পড়াইছে, সবাই একটা শব্দ বারবার রিপিট করে। 9-10 কিন্তু বলতো পড়ো, যা পড়াইছি দেখো, পড়ো, বই পড়ো, ডান। বাট ইন্টারে উঠলে পরে সবাই বলে কনসেপ্ট বুঝো, কনসেপ্ট ক্লিয়ার করো, কি বলতে চাইতেছে পুরো জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। রিজনটা এটাই, কারণ তুমি যদি ভালো করে গোড়া থেকে প্রত্যেকটা জিনিস না বোঝো, আলটিমেটলি ওই যে বললাম, কোশ্চেন বুঝতে গেলেই দেখবা একটা সময় শেষে সমস্যা হবে। মানে মুখস্থ করে বা মুখস্থ প্রসেস শিখিনি আমরা, কিন্তু আমাদের মুখস্থ নিয়ে অনেক মানে একটা বিশাল বড় ভুল ধারণা আছে যে আমরা খালি করে পরে যেগুলো মুখস্থ করি ওইটাই মুখস্থ। ব্যাপারটা তা না। সমাজ, বাংলা ছাড়াও আমরা সায়েন্সও কিন্তু মুখস্থ করতে পারি সুন্দর করে। ২ টা অঙ্কের প্রসেস মুখস্থ করে যাই, ত্রিকোণমিতির এরকম থাকলে এই অঙ্কে এই প্রসেস করতে হবে, ওই অঙ্কে ওই প্রসেস করতে হবে। ফিজিক্সে হইলো গিয়ে হ্যাঁ ডাটা দেওয়া আছে এ বি সি ডি, তাইলে ই বাইর করতে হইলে এই সূত্র এপ্লাই করতে হবে। এটাও কিন্তু একটা মুখস্থ। প্রসেস মুখস্থও কিন্তু মুখস্থ। প্রসেস মুখস্থ করে তুমি খুব বেশি দূর আগাইতে পারবা না। একটা সার্টেন লেভেল পর্যন্ত হ্যাঁ, পিওর মুখস্থ যারা বলে, টানা মুখস্থ, এটার থেকে হইলো গিয়ে এক লেভেল উপরে হয়তো থাকবা, কিন্তু আলটিমেটলি দিন শেষে প্রসেস মুখস্থ করেও খুব বেশি সাফল্য পাওয়া যাবে না। দিন শেষে লাগেই হইলো গিয়ে ফুল জিনিসটার কনসেপ্ট। সো এই যে কনসেপ্ট গুলা, এইটা ক্লিয়ার করার জন্য এই যে আসিফ যেরকম বলতেছিল যে আমাদের অপশনস কি কি আছে, একাডেমিক কোর্স বা এই যে পাইওনিয়ার ব্যাচ শুরু হচ্ছে, আই গেস আসিফ তুমি এই জিনিসগুলাতে আরেকটু ইলাবোরেটলি যেহেতু জি বলতে ভাই। পারো, আমার মনে হয় তুমি এক্সপ্লেন করলে বেটার হয়। জি ভাইয়া, তো আমরা একটু স্টুডেন্টদেরকে, ভাইয়াকে ধন্যবাদ, ভাই অনেক সুন্দরভাবে বলছেন। আমি যদি একটু স্টুডেন্টদেরকে শুরুতে একটু দেখাই যে
অ্যাকচুয়ালি এইচএসসির সিলেবাসটা তোমার কতটুকু ভাস্ট। দেখো এসএসসিতে তুমি কেমিস্ট্রি পড়ছো, ম্যাক্সিমাম 80 থেকে 120 পেজ তোমার কাভার করতেছে বইয়ের 2 বছরে, তাই না? আর এইটা হচ্ছে আমার এইচএসসির একটা বই, এটা হচ্ছে আমাদের এইচএসসির একটা কেমিস্ট্রি বই। এরকম এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একটা বই। ফার্স্ট পেপারে যে শুধু এই বইটাই চলে বাজারে তা না, এরকম আরও বেশ কিছু প্রচলিত বই আছে। এটা সঞ্জিত কুমার গুহ স্যারের বই, হাজারি স্যারের বই আছে, কবির স্যারের বই আছে, আরও বই আছে আর কি। ঠিক আছে, দেখা যায় সবগুলা বা মেইন 3-4টা রাইটারের বই থেকেই তোমাকে ইনফরমেশন কালেক্ট করতে হয় সুন্দর মতো গুছায় পড়ার জন্য। তাহলে আমরা যদি ফার্স্ট পেপার বইটা একটু দেখি, আমরা যদি এটা দেখি যে এটার পেজ সংখ্যা হচ্ছে 896, এই কেমিস্ট্রি ফার্স্ট পেপারের বইয়ের পেজ সংখ্যা হচ্ছে 896। তাহলে দেখো তুমি তুমি 2 বছর আচ্ছা, এসএসসিতে একটা পড়ছো ছোট্ট জিনিস হচ্ছে আমি জাস্ট 80 থেকে 120 করবো আর পেজ, কি। বাট ইন্টারে শুধুমাত্র ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারের জন্য, কেমিস্ট্রির ফার্স্ট পেপারের জন্য তোমাকে পড়তে হচ্ছে 896 পেজের একটা বই, তাই না? আসিফ, এখন তুমি বলতে আমি পারো ভাই একটু আপনি কি হব ভয় দেখাচ্ছেন? না, ভয় দেখাচ্ছি না। আমি একটা ছোট্ট ইয়েতে থামাচ্ছি তোমাকে জাস্ট একটু। আহ, জি জি ভাইয়া। তুমি বইয়ের সাইজ এবং পেজ নাম্বার যেহেতু বলছো, সাথে একটু চ্যাপ্টারের সংখ্যাও বলে দিও। এটা হইলো গিয়ে মানে ওদেরকে বুঝতে সাহায্য করবে যে কনসেপ্ট নিয়ে কেন আমরা এত বেশি কথাবার্তা বলি। যে মাত্র 5টা চ্যাপ্টার দিয়ে একটা বইয়ের যদি অ্যারাউন্ড 900 পেজ মতো হয়ে যায়, তাহলে আসলে প্রত্যেকটা টপিকের আমরা কতটা ডিপ পর্যন্ত ঢুকতেছি। দেখা যাচ্ছে যে 9-10-এ থাকতে আমরা যখন পড়তেছিলাম কেমিস্ট্রির সেম জিনিসপত্রগুলো সংজ্ঞা বা দুইটা একটা এক্সাম্পল দিয়ে শেষ হয়ে যাচ্ছিল। আমরা আয়নিক বন্ধন পড়ছি, NaCl এর বন্ধন দিয়ে শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে জি এসে ভাইয়া। দেখা যায় যে একটা জিনিস পড়ানোর পরেই তার সাথে 5টা এক্সেপশন লাগে এবং প্রত্যেকটা কনসেপ্টের একেবারে খুঁটিনাটিতে আমরা ঢুকতেছি, যেই কারণে এই জিনিসটা কিন্তু আরো ক্রিটিক্যাল হয়ে যায় আর কি। তো এই 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 ব্যাপারটা আমি অ্যাড করতে চাচ্ছিলাম, এটার জন্য জি থামাইলাম, ভাইয়া। সরি, তুমি কন্টিনিউ না করো। ভাই ঠিক আছে ভাই। তো এইখানে তাই বলতে পারো ভাই আপনি কি ভয় দেখাচ্ছেন? না, এটার খুব সুন্দর সলিউশন আছে। সলিউশন কি? তোমার কিন্তু সব পড়া লাগবে না, তোমার পড়াটাকে প্রিসাইজ করে দেওয়া, গুছিয়ে দেওয়ার জন্য দরকার একটা পারফেক্ট গাইডলাইন। বা যারা এই পথটা চলে আসছে, যারা অলরেডি কলেজ পাস করে ফেলছে বা ভালো একটা অ্যাডমিশন টেস্ট দিয়ে ভালো একটা ভার্সিটিতে আছে, সেই ভাইয়া বা আপু কিন্তু জানে এই বইটাকে কিভাবে গুছায় অল্প সময় শেষ করতে হয়, তাই না? তাহলে সেই কাজটা ভাইয়া আপুরা যদি তোমাদের জন্য করে দেন, তোমাদের জন্য অনেক বেশি বেটার হয় না? এই কারণে আমাদের উদ্ভাসের পক্ষ থেকে কিন্তু অলরেডি অনলাইনে তোমাদের জন্য পায়োনিয়ার ব্যাচ লঞ্চ করা হয়েছে। সো পায়োনিয়ার ব্যাচে এই যে মোটা মোটা বইয়ের বিশাল বিশাল পড়াশোনা, কঠিন কঠিন সব সূত্র, জটিল জটিল সব থিওরি, এই সব কিছুকেই কিন্তু খুব সুন্দরভাবে সাবলীলভাবে সহজে গুছিয়ে আমাদের বুয়েট, ঢাকা মেডিকেল বা সোহরাওয়ার্দী মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল বা ঢাবির যে ভাইয়ারা আছেন, দীর্ঘদিনে তাদের যে এক্সপিরিয়েন্স এবং নিজেদের পড়াশোনার যে এফিসিয়েন্সি, সব কিছু মিলিয়ে ভাইয়ারা তোমাদের জন্য কিন্তু গোছানো কন্টেন্ট ডেলিভার করবেন, যেই কন্টেন্টগুলো তোমাদের জন্য অ্যাবজর্ব করা অনেক বেশি ইজিয়ার হবে। তোমাদের বেসিক কন্টেন্টগুলোকে যেমন ক্লিয়ার করবে বা কনসেপচুয়ালি তোমাদের নলেজটাকে আপগ্রেড করবে, তার পাশাপাশি এই যে বিশাল বই, বিশ্বাস করো তুমি যদি গুছায় ফেলতে পারো এই বইটা, এক রাত্রেও তুমি রিভাইজ করতে পারবা। পুরা বই তোমার রিভাইজ করতে হবে না। একটা সময় গিয়ে তুমি নিজেই দেখবা, যখন তুমি এইটার উপর তোমার বেশ ভালো দখল চলে আসবে, তুমি জানবা কোথায় কি পড়তে হবে, তোমার কনসেপ্ট 100% ক্লিয়ার থাকবে, এই বইটা পড়ার তোমার জন্য আনন্দদায়ক হবে বা তোমার জন্য বেশ, দেখবা যে তোমার কাছে কিছু মনেই হচ্ছে না। তো কথা হচ্ছে ভাইয়া, বলতেছিলাম যে বাজারে তো অনেকগুলা বই আছে, আমি তো খালি সঞ্জিত কুমার গুহ স্যারের বই দেখাইলাম কেমিস্ট্রি, এরকম হাজারি স্যারের বই আছে, কবির স্যারের বই আছে, সব বই কি আমার পড়তে হবে? তাইলে কি ভাইয়া কালকেই নীল খেতে গিয়ে ঢাকায় যারা আছো ওই সবগুলা বই কিনতে হবে? বিশ্বাস করো সব বই কিনতে গেলে আমার যা ভর তার চাইতেও বেশি ওজন চলে আসবে বইয়ের। কাজে এতগুলা বই কিন্তু কিনাও যাবে না, পড়া তো দূরের কথা, ঠিক আছে? তাইলে ভাই সলিউশন কি? দেখো, এই যে বিভিন্ন বইয়ে বিভিন্ন টপিক থিওরি ভালো আছে, কোনোটায় ম্যাথ ভালো, কোনোটায় থিওরি ভালো, কোনোটা এই চ্যাপ্টার ভালো লাগছে, কোনোটা ওই চ্যাপ্টার ভালো লাগছে, তাইলে এই সবগুলা ভালোকে একসাথে করে উদ্ভাস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছে প্যারালাল টেক্সট। সাপোজ ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারটা, মানে আমরা যেটা পড়াই আর কি, শুরুতেই ভেক্টর পড়াই, তাহলে ভেক্টরে দেখা যায় যে অনেকগুলা টপিক আছে। তো কোনো টপিক ইসাক স্যারের বইতে ভালো, কোনো টপিক তপন স্যারের বইতে ভালো, তোমরা নাম জানবা আস্তে আস্তে, ফিজিক্স রাইটার ওনারা ইন্টারমিডিয়েট বইগুলা। কোনোটা আবার সেলু স্যারের বইয়ে ম্যাথ ভালো আছে, কোনোটা আবার প্রামাণিক স্যারের বইয়ে ম্যাথ ভালো আছে। তাইলে এই 4টা বই একসাথে পড়তে গেলে তোমার কিন্তু অনেক সিস্টেম লস হবে, অনেক টাইম চলে যাবে, তোমার ইনপুট বেশি হবে, আউটপুট কম আসবে। তাহলে সবগুলোকে গুছিয়ে নিয়েই আমরা কিন্তু তোমাদের জন্য দেখা যায় যে ভেক্টর চ্যাপ্টারের উপরেই একটা প্যারালাল টেক্সট দিচ্ছি।
তাহলে প্যারালাল টেক্সটটা দেখলেই কিন্তু তোমার একটা গোছানো প্রিপারেশন হয়ে যাচ্ছে। আর তোমার প্যারালাল টেক্সটের যেই কনসেপ্ট কন্টেন্ট তার উপর বেস করেই আমাদের যে অনলাইনে পায়োনিয়ার ব্যাচ আছে বা সামনে প্রোগ্রেসিভ ব্যাচ আসতেছে তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য, নিউ ফার্স্ট ইয়ার যারা এইচএসসি 26, কন্টেন্টগুলো কিন্তু প্যারালাল টেক্সটের উপর বেস করেই সাজানো এবং ভাইয়েরা ওইভাবেই তোমাদেরকে এক্সপ্লেইন করবেন। আর বইগুলোর স্পেশাল বৈশিষ্ট্যই হচ্ছে যে আমাদের কোনো একটা বই তোমরা যখন পড়বা তোমাদের ভিতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে যে আচ্ছা না এই জিনিসটা তুমি বুঝতেছো বা রিলেট করতে পারতেছো, যেটা ইন্টারমিডিয়েটে পড়াশোনার জন্য খুবই দরকার। তো অনেকেই আমাকে হচ্ছে চ্যাটে লিখতেছো যে ভাইয়া অলরেডি তোমরা হচ্ছে আমাদের কোর্সগুলোতে এনরোল করে ফেলছো এক্স্যাক্টলি। তো এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলবো, দেখবা যে তোমাদের অনেক ফ্রেন্ডরা এখন কিন্তু একটু চালাক হয়ে যাবে। চালাকটা কি? তুমি হয়তো তোমার এক ফ্রেন্ডের জিজ্ঞেস করছো এই উদ্ভাসের অনলাইন পায়োনিয়ার ব্যাচে কি এনরোল করছিস? অবশ্যই কই ভাই, আমি তো করি নাই, পড়াশোনা আবার কি জিনিস, আপাতত তো 2-3 মাস আমরা একটু ঘুরি, তাই না? তোমার এই কথা বলছে, কিন্তু তলে তলে খোঁজ নিয়ে দেখো সে ঠিকই অনলাইন ব্যাচে ভর্তি হয়ে গেছে এবং ব্রাঞ্চ থেকে প্যারালাল টেক্সট কালেক্ট করে বাড়ি ফেরার পথে তোমার সাথে দেখা হয়েছে। তো এখন কিন্তু এই ধরনের মানুষজন তুমি বেশি দেখতে পাবা যে তোমার হয়তো বলতেছে যে ভাই ভর্তি হই নাই, কিন্তু দেখো তলে তলে ভর্তি হয়ে গেছে। কাজে নিজের ভালো কিন্তু এখন নিজেকে বুঝতে হবে। তো কিভাবে তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবা এটা কিন্তু আপ টু ইউ। তো তুমি কতটুকু এফোর্ট দিবা তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে তোমার আউটকাম। কাজে এখন থেকেই যদি তুমি প্রিপারেশনটা শুরু করো অনেক বেশি বেটার হবে, কারণ সময় কিন্তু তোমার জন্য খুবই লিমিটেড। আগেই বলছি বিশাল সিলেবাস, অল্প সময়, প্রিসাইজলি কাভার করতে হবে। ঠিক আছে, এইটা করার জন্য কিন্তু তুমি যত আগে থেকে দৌড় শুরু করবা, দৌড়ে তুমি তত বেশি আগায় থাকবা। বাট যদি এরকম হয় যে 400 মিটার রেসে তুমি নিজেই রেস শুরু করছো অনেক দেরিতে, তাহলে কিন্তু তুমি যতই এফোর্ট দাও না কেন আলটিমেটলি অন্যদেরকে তুমি বিট করতে পারবা না। কাজেই এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা। হ্যাঁ, ইন্টারমিডিয়েট লাইফটা আসলে খুবই ছোট, মানে মুহূর্তের মধ্যে চলে যায় মনে হয়, তাই না? 1-1.5 বছর কিন্তু খুব বেশি সময় না, বাট বিশ্বাস করো তোমার লাইফের সবচেয়ে মূল্যবান সময় এই সময়টা। আসলে লাইফের প্রতিটা মুহূর্তই মূল্যবান, বাট এই 1.5 বছর বা 2 বছর না অনেক বেশি ডিসাইডিং ফ্যাক্টর কাজ করে তোমার লাইফে, যে তোমার লাইফটাকে আসলে তুমি কোন দিকে নিবা। তো অনেক আঙ্কেল আন্টিরা আমাদের সাথে আজকে লাইভে আছেন। তো এইখানে হ্যাঁ অনেকে হচ্ছে কমেন্ট করতেছে পায়োনিয়ার ব্যাচকে অনেকে জিজ্ঞেস করছো। এই যে তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে পায়োনিয়ার ব্যাচে, কিন্তু ব্যাপারটা এইরকম হয় যে তোমরা যারা এসএসসি 2024 ছিলা বা এইচএসসি 2026, তোমাদের জন্য আগে থেকেই যারা প্রস্তুতি ভালো নিতে চাও একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে বা কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা এনরোল করলেই এখন থেকে ইন্টারের যে সিলেবাস সেটার ক্লাস করানো হচ্ছে এবং কন্টেন্টগুলো দেওয়া হচ্ছে। তুমি এটার সাথে যুক্ত হতে পারলে তোমার প্রিপারেশনটাকে তুমি এখন থেকেই আপডেট করতে পারবা। ঠিক আছে, আর যারা হয়তো একটু লেট করে ফেলছো কোনো সমস্যা নাই, তোমাদের কলেজে অ্যাডমিট হওয়ার ঠিক পরপরই তোমাদের জন্য কিন্তু প্রোগ্রেসিভ ব্যাচও চলে আসতেছে। একই জিনিস ওখানেও পড়ানো হবে, জাস্ট পায়োনিয়ার ব্যাচটা হচ্ছে যারা আগে থেকে শুরু করতে চাচ্ছ তাদের জন্য, আর প্রোগ্রেসিভ ব্যাচ হচ্ছে না ভাই আমি একটু রয়ে সয়ে শুরু করব, ঠিক আছে সমস্যা নাই করতে পারো। সেক্ষেত্রে প্রোগ্রেসিভ ব্যাচ তোমাদের জন্য একটা অপশন হতে পারে। আর অনেকে হচ্ছে অনলাইন কম্বো আর অফলাইন ব্যাচের কথা জিজ্ঞেস করছিলা। আবার কেউ কেউ বলতেছে ভাই প্যারালাল টেক্সট কিভাবে কালেক্ট করব। দেখো এটা একটা খুবই সহজ উপায় আছে, সেটা হচ্ছে রকমারির নাম তোমরা জানো, রকমারিতে অর্ডার করে প্যারালাল টেক্সট কালেক্ট করতে পারো। তার চাইতে আরও সহজ বুদ্ধি দিই, তোমার যে বন্ধুরা অলরেডি অনলাইনে পায়োনিয়ার ব্যাচে ভর্তি হয়ে গেছে ওরা কিন্তু ব্রাঞ্চ থেকে প্যারালাল টেক্সট পেয়ে যাচ্ছে, কারণ ওরা ওই যে অনলাইন প্লাস কম্বো ব্যাচে ভর্তি হয়েছে। কম্বো ব্যাচে ভর্তি হলে তুমি অনলাইন ক্লাস পাবা প্লাস কিন্তু প্যারালাল টেক্সটও পাবা। আর যদি অফলাইন ব্যাচে ভর্তি হও, যেটা সামনে হয়তো লঞ্চ করা হবে, সেই ক্ষেত্রেও তোমার কিন্তু প্যারালাল টেক্সট পাবা। সহজ কথা, উদ্ভাসে একাডেমিক কোর্সে ভর্তি হলে তোমার সকল চ্যাপ্টারে প্যারালাল টেক্সট তুমি পেয়ে যাবে। আরেকটা বিষয় ক্লিয়ার করলি, প্যারালাল টেক্সট কিন্তু একটা পেপারের জন্য একটা বই না, একটা চ্যাপ্টারের জন্য একটা বই। ঠিক আছে, একটা চ্যাপ্টারের জন্যই একটা বই তুমি পাবা। ভেক্টরের চ্যাপ্টারের জন্য একটা প্যারালাল টেক্সট পাবা, নিউটনীয় বলবিদ্যার জন্য একটা প্যারালাল টেক্সট পাবা, তারপরে কেমিস্ট্রি পর্যায়বৃত্ত ধর্মের জন্য আরেকটা প্যারালাল টেক্সট পাবা। সো এই প্যারালাল টেক্সটগুলো তোমরা চাইলে রকমারি থেকে অর্ডার দিয়ে দিয়ে কালেক্ট করতে পারো। সেই ক্ষেত্রে হয়তো একটু লেন্দি প্রসেস হবে, বাট সবচেয়ে ইজিয়ার প্রসেস হবে হচ্ছে তুমি কোর্সে এনরোল করলেই ব্রাঞ্চ থেকে পেয়ে যাবা। সেক্ষেত্রে অবভিয়াসলি তোমাকে আইদার অফলাইন কোর্সে এনরোল করতে হবে অথবা কম্বো ব্যাচে এনরোল করতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা অনেকেই হচ্ছে আইসিটি বাংলা ইংলিশ ফ্রি কোর্সের কথা বলতেছিল। আচ্ছা এগুলো আমাদের পক্ষ থেকে খুব দ্রুতই আসবে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, এগুলো প্যারালাল টেক্সট আছে, রকমারি থেকে তোমরা কালেক্ট করতে পারো।
শ্রেষ্ঠ ভাইয়া, আপনার কথা অনেকে জিজ্ঞেস করতেছে, ভাইয়াকে বিদেশে থাকেন? হ্যাঁ, এটাকে তো বিদেশি বলে যতদূর মনে পড়ে। না, ওরা আহ বুদ্ধিমান আছে, গেস করে ফেলতেছে। আর নামের শেষে তো লাগাইছে। যাই হোক, আমি জাস্ট একটু এর জন্য বলে রাখি সাথে, আমি গত বছরের অগাস্টে কি জানি যুক্তরাষ্ট্রের টেক্সাসে চলে আসছি আমার পিএইচডি পড়াশোনা করার জন্য। তো মানে শুরু করছি মাত্র, এখনো ১ বছরও হয়নি। যেই কারণে এখনো হয়তো মানে ঐরকম সবাই জানে না বা হয়নি। যাই হোক, দোয়া-টোয়া কইরো আরকি। যাতে সুন্দর মতো এই জার্নি যেটাতে আমি শুরু করছি আরকি। তোমাদের মতোই তোমরাও একটা শুরু করবা সামনে। আমি একটু আগে হয়তো শুরু করে ফেলছি। অনেক বৃদ্ধ বয়সে এসে আবার পড়াশোনা করার ইচ্ছা হইছে। তো এটা যাতে ঠিকঠাক মতো শেষ করতে পারি আরকি। আসলে ভাই, আচ্ছা পড়াশোনার তো আসিফ, আসলে আমি বয়স নাই, পড়াশোনার কোনো শেষও নাই আসলে। তা তো বটেই, এবং আমি আমি জাস্ট একটা ছোট্ট জিনিস এখানে এড করতে চাই আরকি। প্যারালাল টেক্সট নিয়ে অনেক কথা হচ্ছিল। আমি মাঝখানে তোমাকে আর ইন্টারাপ্ট করতে চাইনি। আ তুমি খুব সুন্দর করে গুছায় প্যারালাল টেক্সট এর কথা বলছো, বাট সাথে আমি জাস্ট একটু বলে রাখি, আমি যখন এখানে আসি তার আগে আমিও কিন্তু প্যারালাল টেক্সট এর এই ফুল যে টিমটা ছিল তার সাথে একেবারে সরাসরি ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম, এবং এখনো হইলো গিয়ে সাগর ভাই বা প্যারালাল টেক্সট এর যে ফুল টিমটা আছে তার সাথে রেগুলার কনট্যাক্ট হয়, বা কি হচ্ছে না হচ্ছে সবকিছুর সাথেই আমি যুক্ত থাকি। সো এই পয়েন্ট অফ থেকে মানে ভিউ থেকে আরকি আমি ২-১ টা ছোট্ট জিনিস এক্সট্রা এড করতে চাই। কারণ এটা আমার খুব কাছের একটা ম্যাটেরিয়াল বলতে পারো। প্যারালাল টেক্সট আছে না, মানুষ নিজের বাচ্চাকে যেরকম খুব আদর যত্ন করে স্নেহ করে, সো প্যারালাল টেক্সট আমার কাছে ঐরকম। সো আমি সুযোগ পাইলেই সব জায়গায় হলো প্যারালাল টেক্সট নিয়ে ২ টা কথা এক্সট্রা এড করে দেই। সো তার মানে আসিফ খুব সুন্দর করে সবকিছু মানে পুরা ব্যাপারটা এক্সপ্লেইন করছে যে কি আছে, কিভাবে আছে। আমি তার সাথে জাস্ট ছোট্ট ২ টা এক্সট্রা পয়েন্ট এড করব। যে আমি শুরুতে তোমাদেরকে বলতেছিলাম, আমরা যখন পড়ি বা ইন্টারের জন্য যখন পড়াশোনা করি তখন একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ থাকে, যে মোটিভ খুঁজে বাইর করা। আমি যে পড়তেছি কোন জিনিসটা কেন পড়তেছি, এবং বিশাল বড় একটা কোশ্চেন আসে সাথে, যে এটা পড়ে আসলে আমার কি হবে, এটা আমি কোথায় কাজে লাগাইতে পারবো, রিয়েল লাইফ এক্সপ্লেনেশন বা এক্সাম্পল, যে আসলে এটা কিসে কাজে লাগতেছে। একটা থিওরি তো পড়ে ফেললাম, ২ টা অঙ্ক তো করে ফেললাম, এটা দিয়ে আসলে কি করা যায়। সো প্যারালাল টেক্সট যখন আমরা বিল্ড করছি, আ বা জিনিসটাকে যখন ছোট্ট করে একটু করে ধাপে ধাপে তৈরি করা হয়েছে, পুরো জায়গাটাতে আমরা একটা এসেন্স দেওয়ার চেষ্টা করছি। যে হ্যাঁ, এই রাইটারের বইয়ের এই জিনিসটা ভালো, এই রাইটারের বইয়ের ওই জিনিসটা ভালো। ব্যাপারটা কিন্তু এরকম না যে এখান থেকে এক খাবলা তুলে ওইখান থেকে এক খাবলা তুলে এক জায়গায় জোড়া দিয়ে দেওয়া হইছে। এই পুরা ব্যাপারটার সাথে যে আমি ইসাক স্যারের বই থেকে কিছু জিনিস নিলাম, তপন স্যার, সেলো স্যারের বই থেকে, প্রামাণিক স্যারের বই থেকে কিছু জিনিস নিলাম। নিয়ে ওই জিনিসটাকে ওভাবেই তুলে দিলাম যে হ্যাঁ, এটা এখানেরটা ভালো, তাইলে এটা পড়ে ফেলো। ব্যাপারটা কিন্তু সেটা না। তার সাথে একটা ছোট্ট জিনিস এড করা হইছে, ওই যে আছে না? একটা ছোট্ট এসেন্স, যে আমরা যারা এতদিন ধরে ক্লাস-টাস নিচ্ছি, আ পড়াইতে গিয়ে তো দেখা যায় যে এই কথাটাকে সুন্দর করে বুঝাইয়া বললে ভালো হয়, বা ধরো ইসাক স্যারের বইটা আমি পড়ছি, আমি সেলু স্যারের বইও পড়ছি। ২ টা আইডিয়াকে কিভাবে ব্লেন্ড করলে সেটা তোমার বুঝতে সুবিধা হবে। এই জিনিসটা যেরকম আমাদের মাথার মধ্যে ছিল, ওই ব্লেন্ডিং টা কিন্তু আমরা ওই বইয়ের মধ্যে দেওয়ার চেষ্টা করছি। যে কারণে তোমার কাছে মনে হবে না যে এটা এই বই থেকে এক খাবলা তুলে নেওয়া, ওই বই থেকে এক খাবলা তুলে নেওয়া। তুমি কিন্তু একটা কন্টিনিউয়াস ফ্লো পাবা, এবং বইটাকে একটা নতুন বইয়ের মতোই পড়বা। এবং তার মধ্যে যেহেতু হইলো ওই এসেন্স টা এড করে দেওয়া আছে, যে তুমি আসলে কেন পড়তেছো? প্রত্যেকটা জিনিসের একটা রিয়াল লাইফ এক্সাম্পল অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া হইছে। আমার মনে হয় যে এটা তোমার মধ্যে ওই যে একটা কোয়েশ্চেন থাকে না? যে কেন পড়বো? এই কোয়েশ্চেনটাকে দূর করে দিবে, এবং তুমি আসলে আরো মজা নিয়ে পড়তে পারবা। এবং তার সাথে আরো একটা ছোট্ট জিনিস, ওই যে 2nd যে পয়েন্টটা আরকি আমি এড করতে চাচ্ছিলাম, যে অ্যাডমিশন প্রিপারেশন বা এই নিয়ে অনেকে কথা বলো, বা আসির আর আমি একটু আগে কথা বলতেছিলাম, যে যারা হয়তো দেখা গেছে বিভিন্ন সময় ভালো করছে, তারা সবাই কিন্তু শুরু থেকেই একটু করে হইলো আগাইতেছিল আরকি। মানে ইটস নট লাইক যে আজকে থেকেই তোমাকে বুয়েটের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে, আইআইটির কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। ব্যাপারটা মোটেও সেরকম না। বাট একটা ধারণা তো এট লিস্ট পাওয়া উচিত যে আমি আসলে কোথায় যাইতে চাচ্ছি। নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য যেরকম লাইন দেখে আইডিয়া পাওয়া যায়, ওকে, আমি কোথাও একটা আসছি যেখানে নিয়ে অনেক ক্রেজ আছে। ঠিক আছে? সিমিলারলি আমি যেটা বলতেছি, যে তুমি যখন প্যারালাল টেক্সট পড়বা, সেখানে হয়তো ছোটখাটো টুকটাক একটু করে ইনজেক্ট করে দেওয়া হইছে, যে হ্যাঁ, এই জায়গা থেকে এই অঙ্কটাই কিন্তু দেখো অ্যাডমিশন টেস্টে আসছিল। সো এটা তোমাকে ২ দিকে হেল্প করবে। ১ নাম্বার দিকে যেটা হেল্প করবে, যে হ্যাঁ, তোমাকে অলরেডি একটা এসেন্স দিয়ে দিচ্ছে, যে আচ্ছা, বুয়েটে এরকম কোয়েশ্চেন আসছিল, রুয়েটে এরকম কোয়েশ্চেন আসছিল, মেডিকেলে এটা আসছিল। তাইলে এই টাইপের ব্যাপারগুলা থেকে আমার কোয়েশ্চেন এক্সপেক্ট
করা যাইতে পারে আরকি। বা আমি অ্যাকচুয়ালি পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন পাইতে পারি। আবার ২ নাম্বার একটা ব্যাপার যেটা যে পরীক্ষা ভীতিটা কাটায় দেয় যে, আচ্ছা এই টপিকটা পড়লাম, এই টপিকটা পড়ে এই কনসেপ্টটা আমার ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমি দেখতেছি এখান থেকেই তো কোয়েশ্চেনটা আসছিল। আমি নিজে, নিজে সলভ করে ফেলতে পারছি। এটা কিন্তু তোমার কনফিডেন্সকে অনেক গ্রো করতে সাহায্য করবে আরকি। সো এই ২ টা পয়েন্ট আরকি আমি প্যারালাল টেক্সট এর ব্যাপারে আলাদা করে এড করতে চাইলাম। আসিফ যদি তুমি টেক ওভার করো। প্রিপারেশন যারা নিতে চাচ্ছে ওদের জন্য কি এখন মানে একাডেমিকে আলাদা করে কোনো সাবজেক্টের উপর ফোকাস দিতে হবে কিনা? তো আমার কাছে মনে হয় ভাইয়া যে একাডেমিকের জন্য এখন থেকে তোমার সব সাবজেক্টে ইকুয়াল ফোকাস দিতে হবে, কারণ আগে কিন্তু তোমার বোর্ড পরীক্ষা পার করতে হবে। এইচএসসিতে কিন্তু তুমি মেডিকেল প্রিপারেশন নিবে বলে তোমাকে বায়োলজিতে ৩০০ মার্কের পরীক্ষা দিতে দিবে না, তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না বন্ধুটার মতোই তোমাকেও কিন্তু বায়োলজিতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে ২০০ মার্কের পরীক্ষায় দিতে হবে। কাজেই সব সাবজেক্টে চেষ্টা করবা সমান ফোকাস দেওয়ার জন্য, কারণ আগে তোমার বোর্ড পরীক্ষা। আর বিশ্বাস করো তুমি যদি বোর্ড পরীক্ষার জন্য বা কনসেপচুয়ালি প্রত্যেকটা চ্যাপ্টার ঠিক মতো শেষ করতে পারো, তোমার জন্য বাকি জার্নিটা অনেক বেশি ইজি হবে। বেসিক্যালি এইচএসসি যে শুরুর যে ধাপটা এটাই একটু কঠিন, তুমি যদি একবার মানায় নিতে পারো, একবার যদি ওই যে রেসে নিজেকে ফিট করতে পারো, তাহলে দেখবা সব কিছু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে। ভাইয়া যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে একটু বলতেন। আহ, আমি এইখানে খালি আমার এক্সপিরিয়েন্স এর সাথে আরো একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই, মানে কাইন্ড অফ ব্যাপারটা এরকম। আমরা সবাই ফিজিক্সের সূত্র তো পড়ছি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভাই যেহেতু রেসে ফিট করার কথা বললো, তাই আমরা একটু গতি নিয়ে কথাবার্তা বলতেছি। তো আলটিমেটলি এক্সেলারেশন তো লাগবে, তাই এছাড়া তো সামনে আগানো যাবে না। বাট একটা জিনিস মাথায় রেখো, তুমি যদি ইউটা অনেকখানি বেশি দিয়ে রাখতে পারো, তাইলে কিন্তু হালকা একটু কম এক্সেলারেশন যদি অন্যদের থেকে থাকেও, তাইলেও আমরা রেসে কিন্তু টিকে থাকতে পারবো। এই কথা কেন বললাম, আমাদের সবার কিন্তু সব কয়টা টপিক পড়তে সমান সময় লাগে না। আমরা যখন পড়াশোনা করি, দেখা যায় একই জিনিস তোমার বন্ধু একবার পড়ে বুঝে যাচ্ছে, একেবারে ক্লিয়ার ঝকঝকে তকতকে, কিন্তু তোমার সেম জিনিসটা পড়তে দেখতেছো স্ট্রাগল করতে হচ্ছে। তো আমার পয়েন্টটা হলো এটাই, স্ট্রাগল করতে হইতেই পারে। সবাই তাড়াতাড়ি বুঝে যাবে ব্যাপারটা এরকম না। এক একজনের ব্রেইনের ক্যাচ করার এবিলিটি এক এক রকম। আমরা এটা এক কিন্তু একজন ভাই এক ওরা এক অনেকে কোয়েশ্চেন এনভায়রনমেন্টে বড় করে হয়েছি। যে আসলে কত ঘন্টা পড়বো বা কি, আসলে তো ভাই আউটপুটটা ডিপেন্ড করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। এক্স্যাক্টলি, আমরা প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, আমরা প্রত্যেকে বড় হইছি আলাদাভাবে। আমি যখন ছোটবেলায় 1 2 3 4 শিখছি, ছোটবেলায় নামতা শিখছি, আমি আমার মার আঁচলে ধরে ধরে পিছনে হাঁটতে হাঁটতে মা হলো ঘর ঝাড়ু দিত, আমি সুন্দর করে মার পিছে পিছে হাঁটতাম, মা আমাকে 2 একে 2 3 একে 3 এরকম শিখাইতো। আমি নামতা ওইভাবে শিখছি। আমার মনে হয় না সবাই তোমরা একইভাবে নামতা শিখছো, তাই না? নামতা শিখার জন্য কেউ হয়তো বই নিয়ে একেবারে করে পড়ে বসছো। আমি ১০ ঘরের নামতার পরে ১১ ঘরের নামতা বাবার কাছে বসে বসে হইলো গিয়ে সোফার মধ্যে বসে একদিন শিখে গেছি। ১১ ঘরের নামতা শেখার কথা আমার এখনো মনে আছে। বাবা বলতেছিল যে, "যা আসবে সেটাকে ডাবল করে দিলেই হয়ে যায়।" তো একেকজনের শেখার টেকনিক একেক রকম। আবার আমি যখন দেখো সেম মানুষটা ৫ এর ঘরের নামতা শিখছি, অন্যভাবে শিখছি। সো এই যে শেখার টেকনিক বা তুমি কিভাবে বড় হইছো, তোমার যে লার্নিং কার্ভ, এটা আরেকজনের লার্নিং কার্ভের সাথে মিলবে না। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা। সো যদি মনে হয় তোমার বেশি এফোর্ট দিতে হবে, বেশি এফোর্ট দিবা। লাগতেছে তোমার, তুমি তুমি যদি মনে করো তোমার আলটিমেট গোলটা হলো ওই জিনিসটা, ওইটা করার জন্য তোমার যা দরকার তুমি তাই করবা। দ্যাটস দ্য পয়েন্ট। এখন তোমার ফ্রেন্ড যদি ওই গোলে ২টা স্টেপ দিয়ে পৌঁছায় যাইতে পারে, এটা তোমার দোষ না। হয়তো তার ওই পার্টিকুলার জায়গাটাতে একটা অ্যাডভান্টেজ ছিল, সে হয়তো ওই জায়গাটা অন্যভাবে অ্যাপ্রোচ করছে লাইফে, সেই কারণে সে ২ স্টেপে পৌঁছেছে। তোমার ৭ স্টেপ লাগলে নাও। আমার পয়েন্ট হলো, তুমি যদি ৭টা স্টেপ না নাও, তুমি জানবা কি করে যে তুমি আসলে কোনোদিনও ওইখানে পৌঁছাইতে পারতা? সো পয়েন্ট হলো চেষ্টা করতে হবে, সময় দিতে হবে, অ্যাজ লং এজ তুমি হয়তো পুরা জিনিসটা বুঝে উঠতে পারতেছো না। সো আরো একটা ব্যাপার যেটা, যে একটু অন্যদের থেকে সবসময় আগায় থাকার চেষ্টাটা করা, ইউটা একটু বেশি রাখা লাইফে, যাতে তোমার এ যদি একটু কমও হয়, তুমি যদি একটু কম এক্সেলারেট করতেও পারো, তুমি যাতে ইজিলি আরো আগায় যেতে পারো এবং রেসে বাকি সবার সাথে টিকে থাকতে পারো। এই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। আসলে ওদের যেহেতু মাত্র ওরা এসএসসি রেজাল্ট দিছে, তো সামনে আসলে ওদের একটা বিরাট সময় পড়ে আছে। তো স্বাভাবিক যে এইচএসসি নিয়ে ওদের মনে অনেক প্রশ্ন, অনেক উৎকণ্ঠা থাকবেই। তো আসলে একটা লাইভে তো এটার এত কিছুর হুম আনসার হুম দেওয়া পসিবল না। সামনে তোমাদের জন্য অনেকগুলা লাইভ হবে, তোমরা আজকের লাইভের মতো সেই লাইভগুলোতে অ্যাক্টিভ থাকবা। তো কেউ কেউ বলতেছিলা ভাই এনডিসির অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন কেমন হয়, তুমি এসএসসিতে যা পড়ে আসছো তার উপরই হবে, বাট ওই তো পড়ে আসা জিনিসও অজানা অচেনা লাগতে পারে যদি প্র্যাকটিস না থাকে, এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স না থাকে। ওকে। আর কেউ কেউ বলছো ভাইয়া অ্যাডমিশন টেস্ট নিয়ে গাইডলাইন দেন, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এটা গাইডলাইন দেওয়ার জন্য আমাদের অনেক সময় আছে।
তো জাস্ট এতটুকুই বলবো, তুমি যদি ওই যে ভাইয়া যেটা বললো যে আদিবেগ যদি ভালো থাকে তাহলে কিন্তু তুমি দূরত্বটা অটোমেটিক্যালি বেশি পার করতে পারবে, এক্সিলারেশন হালকা কম বেশি হইলেও। তার মানে সহজ কথা, এখন থেকেই নিজেকে পুশ করো, এখন থেকে নিজেকে আগায় রাখো, ঠিক আছে? দেখবা যে তুমি একটা কমফোর্ট জোনে থাকলে মানুষের চলার পথটা এমনি ইজি হয়ে যায়। সো তুমি যদি এখন থেকে এফোর্ট দেওয়া শুরু করো তাহলে কিন্তু তোমার জন্য কাজটা অনেক সহজ হবে। আর তোমার সেই এফোর্ট দেওয়ার সঙ্গী কিন্তু উদ্ভাস অলরেডি হওয়ার জন্যই কিন্তু তোমাদের জন্য পায়োনিয়ার ব্যাচটা লঞ্চ করা হয়েছে। সো পায়োনিয়ার ব্যাচে অলরেডি তোমাদের ক্লাস চলতেছে, তোমরা এনরোল করলে রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবা, আর লাইভ ক্লাস তো রেগুলার হচ্ছেই। আর পায়োনিয়ার ব্যাচের পাশাপাশি সামনে তোমাদের জন্য সেম টু সেম প্রোগ্রেসিভ ব্যাচও চালু হয়ে যাবে। ওকে, সো এইগুলা নিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবো অনেক কিছু সামনে, সেগুলা নিয়ে প্যারা খাওয়ার কিছু কারণ নাই। আর অনেকেই কোয়েশ্চেন করতেছে ভাইয়া এত মার্ক আসছে কোন কলেজ দিব বা কি করব। এটা আসলে ভ্যারি করে ইয়ার ওয়াইজ, যে কত মার্কের জন্য কোন কলেজ আসবে। এটা তুমি সবচেয়ে ভালো বলতে পারবা, তোমার যে আশেপাশে ফ্রেন্ডরা আছে তাদের মার্ক দেখে তুমি গেস করতে পারবা যে কোন কলেজটা হচ্ছে তুমি পাইতে পারো চয়েসে, তাই না? সো এগুলো তোমরা নিজেরাই আসলে গেস করতে পারবা। আচ্ছা, তো ভাইয়া মোটামুটি আমরা মনে হয় আজকের লাইফটা শেষ করতে পারি। হ্যাঁ, আমার আমার কাছে মনে হয় যে আমরা মোটামুটি চেষ্টা করছি আর কি, যে তোমাদের যে একেবারে বার্নিং কোশ্চেন যেগুলো আর কি, এই সময় গতকালকে মাত্র রেজাল্ট দিয়েছে এবং এই সময় মনের মধ্যে যে সকল প্রশ্ন আসে বা আসতে পারে, একেবারে অবশ্যই প্রশ্নের আসিফ যেরকম বললো যে প্রশ্ন সবকিছুর আনসার তো দিয়ে শেষ করা সম্ভব না, বাট একেবারে বার্নিং যে টপিকগুলো সেই টপিকগুলোতে আমরা একটু হইলেও আলোকপাত করতে পারছি এবং তোমাদের কনফিউশন কিছুটা হইলেও আশা করি দূর করতে পারছি। এবং ভবিষ্যতে এরকম আরো অনেক অনেক লাইভে তোমাদের অনেক অনেক কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করা হয় প্রত্যেকটা স্টেজ ওয়াইজ, যে আজকে এই এই ঘটনা ঘটতেছে, কালকের জন্য তোমার এটা উপযুক্ত, সো ওই টপিকগুলো আস্তে আস্তে সব কয়টাই আসতে থাকবে আর কি। সো এছাড়াও আরো যা কোশ্চেন থাকে তোমরা যে কোনো সময় আমাদের কাছে রিচ আউট করতেই পারো। আর ইভেন সামনে যদি ভাই মনে ওদের হয় আরো তুমি বেশ অনেকগুলো লাইভ হবে আর কি, যে ওই যে হ্যাঁ হ্যাঁ পায়োনিয়ার প্রোগ্রেসিভ ব্যাচের লঞ্চ, হ্যাঁ তারপরে হ্যাঁ আরো লঞ্চিং অন্যান্য লাইভ লাইভ আছে হবে। সামনে দেখলাম। হুম হুম হুম। তো এই সব জায়গাতেই আমাদের সাথে কানেক্ট করতে পারো এবং যে কোনো সময় তোমার কোশ্চেন আস্ক করলে আমরা সেগুলোর আনসার দেওয়ার অ্যাড্রেস করার অবশ্যই চেষ্টা করব। এবং ভালো করে প্রিপারেশন নিতে থাকো। পরীক্ষা যারা যারা এনডিসি বা সেন্ট জোসেফ কিংবা হলি ক্রসে দিবা তাদের তো সামনে খুব বেশি আসলে আর হাতে সময় নেই, প্রিপারেশন দিতে থাকো। আসির ভাই যেরকম বললো আমি তার সাথে একেবারে 100% এগ্রি করি যে পারফেক্ট প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিলে আসলে একটু অন্যদের থেকে পিছিয়ে থাকতে হয়। সুতরাং পরীক্ষা দেওয়ার জন্য বেশি করে প্র্যাকটিস করা, প্র্যাকটিস এক্সাম দেওয়া এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দিয়ে ভালো করে প্রিপারেশনটা আরেকটু মজবুত করে নাও। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমার তরফ থেকে, দোয়া রইলো, আমার জন্য দোয়া করো। এই তো আজকের মতো আমি থ্যাংক এখানেই ইউ আর কি ভাইয়াকে। স্টপ করতেছি। আসিফকেও তো থ্যাঙ্কস অনেক। জি ভাই, থ্যাংক ইউ ভাইয়াকে। তো তোমরা এসএসসির পরবর্তীতে জাস্ট পরবর্তী দিনই আজকে আমাদেরকে কিন্তু লাইভে পেলা। তো এইরকম তোমাদের এইচএসসি জুড়েই 2 বছর 2.5 বছর যতটুকু সময় থাকে, ইনশাল্লাহ উদ্ভাসমের শিক্ষা পরিবার সব সময় তোমাদের পাশে আছে, তোমাদের সাথে থাকবে, ঠিক আছে? সো সবসময় আমাদের হেল্প এবং সাপোর্ট এবং দোয়া তোমাদের সাথে আছে। তোমাদের পথ চলায় আমরা প্রতি বছরই যেমন সঙ্গী হই, হোপফুলি এই বছরও আমাদের সাথে তোমাদের একটা বিপুল সংখ্যক স্টুডেন্ট অলরেডি কানেক্টেড হয়ে গেছে আমাদের পায়োনিয়ার ব্যাচ বা কলেজ অ্যাডমিশন প্রোগ্রামের মাধ্যমে। হোপফুলি সামনে তোমরা সবাই ইনশাল্লাহ কানেক্টেড হবা এবং সবাইকে সাথে নিয়ে আমরা বেশ সুন্দর একটা জার্নি পার করতে পারবো এইচএসসি 26-এর জন্য, যেটা তোমাদের জন্য একটা নতুন পরিচয়। এসএসসি 24 পরিচয়কে ছাপিয়ে তোমরা এখন হয়ে উঠেছো এইচএসসি 26, আর এই পরিচয়টাই কিন্তু আগামী 2 থেকে 2.5 বছর তোমাদের জন্য থাকবে, ইনফ্যাক্ট সবসময়ই থাকবে, বাট এখন তোমাদের এটা সবচেয়ে বড় পরিচয় যে এইচএসসি 26, ঠিক আছে? তো হোপফুলি সামনে ইনশাল্লাহ তোমাদের সাথে অনেক অনেক লাইভে কথা হবে, আড্ডা হবে, ক্লাসে দেখা হবে। তো আজকে এ পর্যন্তই। হয়তো অনেকের মনের আশা পূরণ করতে পারছি কোয়েশ্চেনের আনসার দিয়ে। অনেক অনেক কোয়েশ্চেন, কিছু কোয়েশ্চেনের আনসার পরবর্তী দিনের জন্য থাকুক তোলা। ইনশাল্লাহ আমাদের সাথে তোমরা লাইভে থাকবা আবারও, তখন হয়তো আমরা আরও কোয়েশ্চেনের আরও মজার মজার আনসার দেওয়ার চেষ্টা করব, আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার চেষ্টা করব। শ্রেষ্ঠ ভাইয়াকে অনেক ধন্যবাদ, ভাইয়া বিদেশ থেকে আমাদের সাথে জয়েন হয়েছেন। তো ইতিমধ্যেই বা বেশ কয়েকদিন ধরে ভাইয়া আমাদের সাথে লাইভ ক্লাসগুলোতেও আছেন। ইনশাল্লাহ তোমাদের যেই সামনে প্রোগ্রাম থাকবে সেখানেও ভাইয়া তোমাদের সাথে কানেক্টেড থাকবেন। সো হোপফুলি তোমাদের সাথে আবারও দেখা হবে। তো আজকের মতো এই পর্যন্তই লাইভ। সবার জন্য শুভকামনা থাকলো, তোমরা সুন্দরভাবে কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও, আর ঠান্ডা মাথায় কলেজ সিলেকশন করো, আর অবভিয়াসলি এইচএসসির জন্য তো শুভকামনা থাকলোই। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।